এই জন্য এর নামও কিন্তু আছে, তোমার অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। লাভ, অক্সিটোসিনকে কিন্তু লাভ হরমোন বলা হয়। কেন? এই যে এটাই তোমাদের ভালোবাসা সব নিয়ন্ত্রণ করে। যার ভালোবাসা কম, অক্সিটোসিন নিয়ে লাগাই দিবা, দেখবা সবাইরে ভালোবাসতেছে। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমাদের যে চ্যাপ্টারের ক্লাসটা চলতেছিল, রক্তের চ্যাপ্টার, তো আমরা কিন্তু একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি এবং গত যেদিন আমরা ওই ক্লাসটাতে কিন্তু রক্তের অনেকটুকু আমরা হচ্ছে সলভ করছিলাম। তো সেখানে যে বাকি অংশটা ছিল, আমরা আজকে এই ক্লাসটার মাধ্যমে সেই বাকি অংশটা সলভ করব। ঠিক একই ধারায় আমরা ওই যে আগে যে ক্লাসটা যেভাবে ছিল ওই ধারায় আমরা আজকের ক্লাসটাও করব। সো এই টপিক শেষ করলে মোটামুটি আমাদের রক্তটা শেষ হয়ে যাবে। তো এরপরে যখন তোমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা, এই জিনিসগুলো কোরিলেট করতে পারবা। তো আশা করি তোমরা আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। তো এটা করলে মোটামুটি আমাদের রক্তটা শেষ হয়ে যাবে। তো আর বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো দেখো, আমরা হচ্ছে টপিকের মধ্যে শ্বেতরক্ত কণিকার মধ্যে যাব, যে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা গত অ্যাডমিশন গুলাতে হয়েছে সেগুলো আমরা সলভ করবো, এবং এগুলোর সাথে সংশ্লিষ্ট আরো কি কি কোশ্চেন আসতে পারে বা অ্যাডমিশনে আর কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এগুলো আমরা সলভ করব। সো দেখো, আমরা শুরু করি। তো প্রথম কোশ্চেন যেটা দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে রক্তের ফ্যাগোসাইটিক কোষের নাম কি? তো অলরেডি এই সম্পর্কে আমাদের কিছু আইডিয়া থাকার কথা, কারণ গতদিন শ্বেতরক্ত কণিকা সম্পর্কে একটু আলোচনা করছিলাম। তো আমরা শ্বেতরক্ত কণিকার মধ্যে কয় ধরনের শ্বেতরক্ত কণিকা পড়ছি? 5 ধরনের শ্বেতরক্ত কণিকা পড়ছি। কি কি? নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল আর হচ্ছে মনোসাইট। তো এগুলোর মধ্যে দুইটা শ্বেতরক্ত কণিকা তোমার ফ্যাগোসাইটোসিস করে। একটা হচ্ছে নিউট্রোফিল, তো এই নিউট্রোফিল আর মনোসাইট এই দুইটা কিন্তু ফ্যাগোসাইটোসিস করে। আর অন্যগুলোর কাজ কি কি একবার করে আমি বলে দেই, যদিও এটা বারবার আমাকে রিপিট করতে হবে। একবার করে আমি বলে দিই। তাহলে নিউট্রোফিল কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। মনোসাইট কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। এছাড়া কি কি শ্বেতরক্ত কণিকা আছে? লিম্ফোসাইট আছে। লিম্ফোসাইটের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ দুইটা লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট বা আরেকটা হচ্ছে বি লিম্ফোসাইট। সেদিন আমরা বলছিলাম কিন্তু। তো লিম্ফোসাইটের মেইন কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তাহলে আমরা মনোসাইটের কাজ জানলাম, নিউট্রোফিলের কাজ জানলাম, লিম্ফোসাইটের কাজ জানলাম। বাকি কি কি থাকলো? ইওসিনোফিল। ইওসিনোফিল কি করে? রক্তে প্রবেশকৃত কৃমি লার্ভা ধ্বংস করে, আর একটা হচ্ছে যে অ্যালার্জিক যে অ্যান্টিবডি প্রতিরোধ করে। তাহলে ইওসিনোফিলের কাজও গেল। আর বেসোফিলের কাজ কি? বেসোফিল এই যে হেপারিন, হিস্টামিন, এই সম্পর্কে কিন্তু গত ক্লাসে আমরা বলছি, এগুলো আর বিস্তারিত আমি না যাই। সো এগুলা কোশ্চেন আবার আসলে তোমাদের কিন্তু এই জ্ঞানগুলো তোমাদের হচ্ছে মনে রাখতে হবে, এগুলো তোমাদের মনে করে অ্যান্সারগুলো করতে হবে। তাহলে এখান থেকে দেখো যে রক্তের ফ্যাগোসাইটিক কোষের নাম কি? অলরেডি বুঝতে পারছো। প্ল্যাটলেট মানে কি? অনুচক্রিকা। অনুচক্রিয়া কি ফ্যাগোসাইটোসিস করে? অনুচক্রিয়া কি করে? রক্ত তঞ্চনে ভূমিকা পালন করে, রক্ত জমাট বাঁধায় ভূমিকা পালন করে। ও প্ল্যাটলেটের আরেক কি? থ্রম্বোসাইট। এটা একটু মনে রাখবা। টি সেল। টি সেল কি? টি সেল হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা। তারপর নিউট্রোফিল, আর লাস্টে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট আর টি সেল দুইজনের কাজই অ্যান্টিবডি তৈরি করা। তাহলে বাকি থাকলো কি? নিউট্রোফিল। আর এখানে যদি মনোসাইট থাকতো, মনোসাইটও কিন্তু হইতো। তাহলে নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস মানে কি? তোমার গিলে ফেলা, কাউকে গিলে ফেলা। কোনো একটা জীবাণু শরীরের ভিতরে যদি প্রবেশ করে তাকে এনগল্ফ করা, অর্থাৎ গিলে ফেলে ধ্বংসের যে প্রক্রিয়া, একে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস কিসের প্রক্রিয়া? এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে, যে জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়ার নাম কি? ফ্যাগোসাইটোসিস। তাহলে এই জিনিসটা কিন্তু মনে রাখবা। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? নিউট্রোফিল। তো দেখো পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনটা হচ্ছে যে শ্বেতরক্ত কণিকার জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে কি বলা হয়? এই দেখো, কিছুক্ষণ আগেই বললাম যে ফ্যাগোসাইটোসিস এটা কিসের প্রক্রিয়া? জীবাণু ধ্বংসের প্রক্রিয়া। তাহলে অনেক সময় কিন্তু এইটাও আসবে। তাহলে এটা নিয়ে কথা বেশি না বলি। ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, হেমোসাইটোসিস। তাহলে জীবাণু ধ্বংসের প্রক্রিয়া, জীবাণু ধ্বংসের প্রক্রিয়াকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। কে কে করে? মনোসাইট, মনোসাইট আর কে? মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল, এই দুইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। তাহলে এটা কি হবে? জীবাণু ধ্বংসের প্রক্রিয়া হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তারপরে আমরা পরের কোশ্চেনে যাই। দেখো ম্যাক্রোফেজ কি? তো ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজ আর কিছুই না, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মনোসাইট। তাহলে মনোসাইট আর ম্যাক্রোফেজের মধ্যে ডিফারেন্স কি? মনোসাইট তোমার পুরো বডিতে যে কোনো জায়গায় যদি জীবাণু আর কি এন্ট্রি করে, তাহলে তোমার ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করবে। কিন্তু ম্যাক্রোফেজটা কি? তোমার ম্যাক্রোফেজের জন্য আমরা টিস্যুটা নির্দিষ্ট করে দিব, যে লাংসের মধ্যে আসলে এই ধরনের ম্যাক্রোফেজ
একে ধ্বংস করবে, লিভারে গেল তো এই ধরনের ম্যাক্রোফেজকে ধ্বংস করবে, ব্রেইনে গেল তো এই ধরনের ম্যাক্রোফেজকে ধ্বংস করবে। যখন এরিয়াটা একটা নির্দিষ্ট করে দেবো, এই এরিয়ার বাইরে, ধরো লাংস এরিয়ার বাইরে যদি জীবাণু আসে, তাহলে এই ম্যাক্রোফেজ, ওই লাংসের যে ম্যাক্রোফেজ, তো এগুলো কিন্তু ম্যাক্রোফেজ আবার স্পেসিফিক কিছু নাম আছে, যেমন লাংসের যে ম্যাক্রোফেজ থাকে একে বলা হয় অ্যালভিউলার ম্যাক্রোফেজ। লাংসের যে ম্যাক্রোফেজ থাকে এটা হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ বলা হয়। তো এই অ্যালভিউলার ম্যাক্রোফেজের ডিফারেন্সটা নরমাল মনোসাইট থেকে কোথায়, এ শুধু লাংসেই জীবাণু ফ্যাগোসাইটোসিস করবে, জীবাণু আসলে ধ্বংস করবে, এর বাইরে যাবে না। তাহলে এটাও কিন্তু এক ধরনের ডাব্লিউবিসি বা তোমার শ্বেত রক্ত কণিকায়। তাহলে এগুলোর কাজ কি, স্পেশালাইজ টিস্যু ধরো একটা অর্গানে নির্দিষ্ট করে দাও। তো এরকম কয়েকটা ম্যাক্রোফেজের নাম তোমাদের জানা দরকার, যেমন লাংসে থাকলে এটাকে আমরা বলবো অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তারপর আরো কিছু জানতে পারো, যদি ব্রেইনে থাকে, যদি ব্রেইনে থাকে তখন এটাকে বলা হয়, দেখো যদি ব্রেইনে থাকে, যদি ব্রেইনে থাকে, যদি ব্রেইনে ম্যাক্রোফেজ থাকে তখন একে বলা হয় মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রোগ্লিয়াল সেল। তারপর এরকম যদি তোমার হচ্ছে লিভার, লিভার বা যকৃতে থাকে তখন একে বলা হয়, এটা তোমাদের জানার কথা, এটা তোমাদের বইয়ে আছে, যকৃতে থাকলে তখন তাকে বলা হয় কাফফার সেল। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে এক ধরনের ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজটা কি, এটা ওয়ান টাইপ অফ মনোসাইটই বলতে পারো, যেটা কি করবে, একটা নির্দিষ্ট টিস্যুর মধ্যে জীবাণু আসলে সেটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করবে। তাহলে এর কাজও কিন্তু মনোসাইটের মতোই, বাট ডিফারেন্সটা কোথায়, মনোসাইট পুরো বডির জন্য আমরা নরমাল বলি, আর হচ্ছে এই ম্যাক্রোফেজটা আমরা স্পেসিফিক অর্গানের জন্য বলি। যেমন আমি তিনটা ম্যাক্রোফেজের নাম বললাম, যদি লাংসে জীবাণু ধ্বংস মানে ফ্যাগোসাইটোসিস করে তখন তাকে আমরা বলবো অ্যালভিউলার ম্যাক্রোফেজ, যদি যকৃৎ বা লিভারে করে তখন আমরা তাকে বলবো কাফফার সেল, আর যদি ব্রেইনে করে তখন তাকে বলবো মাইক্রোগ্লিয়াল সেল। তাহলে ম্যাক্রোফেজ গুলো কি, ওয়ান কাইন্ড অফ ডাব্লিউবিসি বা শ্বেত রক্ত কণিকা। তাহলে এখান থেকে তো ইজিলি অ্যান্সার করতে পারার কথা যে ম্যাক্রোফেজটা কি, ডাব্লিউবিসি। তাহলে এটা একটু মনে রাখো, তাহলে এটাও কিন্তু এক ধরনের শ্বেত রক্ত কণিকা। আবার দেখে ভয় পাও না যে নরমাল তো আমরা 5 ধরনের শ্বেত রক্ত কণিকা পড়ছি, ওর মধ্যে তো ম্যাক্রোফেজ নাই। তাহলে ওর মধ্যে থাকার দরকার নাই, আমরা ম্যাক্রোফেজটা কার সাথে সম্পৃক্ত, মনোসাইটের সম্পৃক্ত। আর এটা ডিফারেন্স কোথায়, যে এটা হচ্ছে স্পেসিফিক অর্গানে, একটা নির্দিষ্ট অর্গানেই জীবাণু ভক্ষণ করে। তো তারপরে আমরা কোশ্চেনে যাই, দেখো পরের কোশ্চেনটা হচ্ছে, শিশু অসুস্থ অবস্থায় মানবদেহে শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে কোনটি ঘটে? এটা ডিরেক্ট জিয়াদমন স্যারের বই থেকে তুলে দেওয়া হয়েছে, যে শিশু ও অসুস্থ অবস্থায় মানবদেহে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বাড়ে বা বৃদ্ধি পায়। কেন বাড়ে? ধরো অসুস্থ কখন হয় আমরা, যখন আমাদের শরীরে বেশি সংখ্যক জীবাণু এন্ট্রি করে। বেশি সংখ্যক জীবাণু এন্ট্রি করলে কি করতে হবে, সেই বেশি সংখ্যক জীবাণুকে ধ্বংস করতে হবে না, তখন কি করতে হবে, শ্বেত রক্ত কণিকার সংখ্যাও বাড়তে হবে, না হলে তো তাদের সাথে ফাইটিংটা ভালো হবে না। তো এই জন্য কিন্তু অসুস্থ এবং শিশুদের দেহে, অর্থাৎ অসুস্থ শিশু এবং অসুস্থ অবস্থায় আমাদের দেহে শ্বেত রক্ত কণিকার সংখ্যা কি হবে, বাড়বে। তাহলে এটা কিন্তু ডিরেক্ট তোমার থিওরিটিক্যাল কোশ্চেন, স্যারের বই থেকে তুলে দেওয়া, আজমল স্যারের বই থেকে তুলে দেওয়া। তো তারপরে দেখো বলছে, শ্বেত রক্ত কণিকা, রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকাকে কি বলা হয়? দেখো আমাদের বডিতে শ্বেত রক্ত কণিকা কখনো কমও হইতে পারে, কখনো বেশিও হইতে পারে। তো এটা মনে রাখার সবচেয়ে ইজি টিপস আমি বলে, দেখো যদি কোনো কারণে শ্বেত রক্ত কণিকার সংখ্যা, শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে যায়, তখন একে বলা হয় লিউকোপেনিয়া। কম হলে তখন আমরা বলবো লিউকোপেনিয়া। আর যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন একে আমরা বলবো লিউকোসাইটোসিস। এই দুইটা টার্ম একটু মনে রাখতে হবে। তাহলে যদি শ্বেত রক্ত কণিকা স্বাভাবিকের চেয়ে কম হয় তখন আমরা তাকে বলবো লিউকোপেনিয়া, আর যদি বেশি হয় তাহলে লিউকোসাইটোসিস। লিউকোসাইট মানে কি, শ্বেত রক্ত কণিকা। এখন এটা কিভাবে মনে রাখবা, দুইটা একটু কোলাপস হয়ে যাইতে পারে, তুমি এটা কোম্পানি দিয়ে মনে রাখতে পারো, কোম্পানি, কম পানি, কম মানে কি কম, আর পানি মানে কি পেনিয়া। তাহলে কম পানি দিয়ে মনে রাখতে পারো যে কম হইলে লিউকোসাইটের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তখন তাকে আমরা বলবো লিউকোপেনিয়া, আর যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন তাকে আমরা বলবো লিউকোসাইটোসিস। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে কি কি বলছে দেখো, লিউকেমিয়া। লিউকেমিয়াটা কি এটা জানো?
আচ্ছা একটু হিন্ট দেই, লিউকেমিয়াটা হচ্ছে তোমাদের নরমালি যদি আমাদের বোন ম্যারোতে কোনো প্রবলেম হয় তাহলে সেখান থেকে অ্যাবনরমাল শ্বেত রক্তকণিকা তৈরি হয়, মানে অস্বাভাবিক শ্বেত রক্তকণিকা তৈরি হয়, তখন এই কন্ডিশনকে বলা হয় লিউকেমিয়া, যাকে এটা তোমাদের দরকার নাই। তারপর দেখো লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস কখন বলা হয়? লিউকোসাইটোসিস লিউকোসাইটোসিয়া, সরি লিউকোসাইটোসিয়াটাও এই যে নরমাল লিউকেমিয়ার মতোই। এটা ধরো কোনো কারণে যদি বোন ম্যারোতে প্রবলেম হয় তখন এই তোমার হচ্ছে লিউকোসাইটোসিয়া এই ইয়েটা ডেভেলপ করে। তারপর লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া তো বললামই। লিউকোপেনিয়া মানে পেনিয়া মানে কি? পেনিয়া মানে বললামই যে কম হবে, লিউকোপেনিয়া মানে লিউকোসাইটের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হলে তখন তাকে আমরা বলবো লিউকোপেনিয়া, আর যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন তাকে আমরা বলবো লিউকোসাইটোসিস। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে কি বলছি? কমে গেছে। তাহলে কমে মানে কি বলো? কোম্পানি কমে গেছে, তাহলে লিউকোপেনিয়া। আর যদি বাড়ে বলতো তাহলে হচ্ছে লিউকোসাইটোসিস। পরের কোশ্চেনটা দেখো যে অ্যান্টিবডি উৎপন্ন করে, অলরেডি আমি বলছি যে কোন ধরনের শ্বেত রক্তকণিকার কাজ কি। আরেকবার বলতেছি, মনোসাইট আর নিউট্রোফিল কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। ওইদিকে আবার ম্যাক্রোফেজও কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। লিম্ফোসাইট কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। ইওসিনোফিল কি করবে? রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা আর হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি প্রতিরোধ করে। আর বেসোফিল কি করে? হেপারিন, হিস্টামিন। হেপারিন কি করে? হেপারিন তোমার হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তো এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমি বলছি। তাহলে দেখো অ্যান্টিবডি উৎপন্ন করে, অলরেডি বুঝতে পারার পর তোমাদের ইওসিনোফিল হবে না, বেসোফিল হবে না, মনোসাইট হবে না, লিম্ফোসাইট। লিম্ফোসাইট কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করে। তো পরের কোশ্চেনটা দেখো, তো হেপারিন তৈরি করে কোন রক্তকণিকা? এটা ভাই অনেক আগের, মানে আগের যে ক্লাস ছিল ওইটাতেও বলা হয়েছে যে হেপারিন এবং হিস্টামিন তৈরি করে কোন ধরনের শ্বেত রক্তকণিকা? বেসোফিল। বেসোফিল, বেসোফিল দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে হেপারিন, হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। বেসোফিল আর একটা হচ্ছে হিস্টামিন, এই দুইটা কিন্তু বেসোফিল দ্বারা তৈরি হয়। তাহলে এই দুইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা দেখো কতবার রিপিট হয় এই হেপারিন আর হিস্টামিন তৈরির কাহিনী। তাহলে এখান থেকে হেপারিন তৈরি করে কোন রক্তকণিকা? বলো কোন রক্তকণিকা? বেসোফিল হবে। তারপরে কোশ্চেনে যাই আমরা। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে রক্তে কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে? আচ্ছা এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ে ওইরকম ভাবে ক্লিয়ারলি কোনো তথ্য দেওয়া নাই। তো রক্তে যদি আমরা শ্বেত রক্তকণিকার পার্সেন্টেজটা জানি তাহলে আমাদের জন্য কোশ্চেনটা সলভ করা খুবই ইজি হবে। দেখো তো রক্তে সবচেয়ে বেশি পরিমাণে থাকে তোমার আমাদের বডিতে যে 5 ধরনের শ্বেত রক্তকণিকা আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নিউট্রোফিল, এবং এই নিউট্রোফিলের পরিমাণ অ্যারাউন্ড 55 থেকে 60 বা 70% এর মতো থাকে। 55 থেকে অ্যারাউন্ড 70%, 55 থেকে 70% এর মতো তোমার হচ্ছে থাকে হচ্ছে নিউট্রোফিল। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে লিম্ফোসাইট। তো লিম্ফোসাইট থাকে হচ্ছে লিম্ফোসাইট লিম্ফোসাইট থাকে হচ্ছে 20 থেকে 40% এর মতো আমাদের বডিতে লিম্ফোসাইট থাকে। তো তারপরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার মনোসাইট। মনোসাইট এখানে আছে নাই? তাহলে মনোসাইটটা একটু লিখে দিই। মনোসাইট, মনোসাইট থাকে তোমার হচ্ছে অ্যারাউন্ড 4 থেকে 8%। তারপরে থাকে তোমার হচ্ছে ইউসিনোফিল। ইউসিনোফিল থাকে প্রায় 1 থেকে 4% এর মতো। আর বেসোফিল থাকে সবচেয়ে কম 0.5 থেকে, বেসোফিল থাকে অ্যারাউন্ড হচ্ছে তোমার 0.5 থেকে 1% এর মতো। আর ইউসিনোফিল থাকে অ্যারাউন্ড হচ্ছে তোমার 1 থেকে 4% এর মতো। এই শতকরা পরিমাণটা একটু ভালো করে জানবা, তাহলে দেখো আর কোনো সময় কোশ্চেন আসলে এটা নিয়ে কনফিউশন হবে না। তাহলে আমরা একটু কোনটা কত পার্সেন্ট থাকে এটা একটু দেখি। তো বিভিন্ন বই ভেদে এটা একটু তারতম্য হতে পারে, বাট যেটা বেশি সেটা বেশি থাকবে। তো দেখো তাহলে রক্তে সবচেয়ে বেশি থাকবে নিউট্রোফিল। নিউট্রোফিল তার কতটুকু থাকবে? 55 থেকে 70%। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা থাকবে 20 থেকে 40%। তারপরে থাকবে যেটা সেটা হলো মনোসাইট। মনোসাইটটা থাকবে 4 থেকে 8%। আর তারপরে যেটা থাকবে সেটা হলো ইওসিনোফিল। ইওসিনোফিল থাকবে 1 থেকে 4%। আর সবচেয়ে কম যেটা থাকবে সেটা হচ্ছে বেসোফিল 0.5 থেকে 1%। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারার কথা কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি। কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি? তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে নিউট্রোফিল। তাহলে এটার অ্যান্সার হলো এইটা। তো পরের কোশ্চেন দেখো, আমরা একটু পরের কোশ্চেনে যাই। তারপরে দেখো লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে কোনটি? তো আচ্ছা এই কোশ্চেনটা একটু ডিস্টার্ব আছে, তোমাদের এই কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি, বাট অপশনগুলো এখানে একটা অপশন হবে না। তো এই কোশ্চেনটা মনে পরে আবার আছে। দেখো হ্যাঁ, লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে কোনটি? ওইখানে অপশনটা একটু প্রবলেম ছিল, অপশনগুলো ঠিক নাই। তো একই কোশ্চেন, দেখো এটা আমরা সলভ করতেছি। তো লিম্ফোসাইটের মধ্যে আমরা কয় ধরনের লিম্ফোসাইট জানি? একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। তো বি লিম্ফোসাইট যেটা, বি লিম্ফোসাইট যেটা, লিম্ফোসাইট যেটা
বি লিম্ফোসাইট যেটা, এটা তোমার হচ্ছে তৈরি হয় বোন ম্যারোতে, মানে হচ্ছে অস্থিমজ্জায়, আবার পরিপক্কতা লাভ করে অস্থিমজ্জায়। এটা দুইটাই কাজই হচ্ছে অস্থিমজ্জায় হয়, অস্থিমজ্জায় হয়, অস্থি। তাহলে পরিপক্কতা প্লাস উৎপন্ন দুইটাই অস্থিমজ্জায় হয় বি লিম্ফোসাইটে। আর একটা যে লিম্ফোসাইট আছে টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট যেটা, টি লিম্ফোসাইট, ওই টি লিম্ফোসাইটের তোমার উৎপন্ন হয় অস্থিমজ্জায়, অস্থিমজ্জায়, উৎপন্ন হয় অস্থিমজ্জায়, বাট এ পরিপক্কতা লাভ করে, পরিপক্কতা লাভ করে থাইমাসে। তাহলে এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে লিম্ফোসাইট যে দুইটা আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট উৎপন্ন হবে অস্থিমজ্জায়, এর পরিপক্কতা লাভ করবে অস্থিমজ্জায়, আর যে টি লিম্ফোসাইট যেটা আছে এই টি লিম্ফোসাইটটা উৎপন্ন হবে অস্থিমজ্জায়, এই যে পি লিখে দিলাম, এ প্রোডিউস হবে তোমার হচ্ছে অস্থিমজ্জায়, আর এটার হচ্ছে তোমার পরিপক্কতাটা লাভ করবে থাইমাসে। তাহলে এটা একটু মনে রাখো। তাহলে এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমাদের একটু বুঝতে হবে যে লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে কোনটি, পরিপক্কতা নিয়ন্ত্রণ করে কোনটি। তাহলে এখন যদি আমি বলি বি লিম্ফোসাইটের তো পরিপক্কতা উৎপন্ন দুইটাই অস্থিমজ্জা নিয়ন্ত্রণ করে, তাহলে এখানে কেমনে বুঝবো এটা বি লিম্ফোসাইট না টি লিম্ফোসাইট? যদি এই ধরনের কোশ্চেন দেখো তাহলে অবশ্যই তোমার থেকে চাইছে কি টি লিম্ফোসাইটটা চাইছে, কেননা বি লিম্ফোসাইট তো জেনারেল, এটা অস্থিমজ্জা উৎপন্ন হয়েছে, এটা তোমার থেকে যাবে না। তো এইটা তুমি জানো কিনা এইটার জন্য এই কোশ্চেনটা দিতে পারে যে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট উল্লেখ না থাকলেও যদি অপশনে থাইমাস দেখো যে থাইমাস আছে, চোখ বন্ধ করে থাইমাস দেখাবা, তা তোমার হচ্ছে অস্থিমজ্জাটা দেখানোর দরকার নাই। আর যদি বলে উৎপন্ন হয় কোথায়, তাহলে অস্থিমজ্জা দেখাবা। তাহলে তোমার মেইনলি এটা বুঝাইছে টি লিম্ফোসাইটটা কোথায় পরিপক্ক হয় বা পরিপক্কতা নিয়ন্ত্রণ করে, এটা হবে থাইমাস। আর থাইমাস থেকে এক ধরনের হরমোন নিশ্চিত হয়। থাইমাস থেকে কি ধরনের হরমোন নিশ্চিত হয়? থাইমাসের সাথে নামকরণ করে থাইমোসিন। এই থাইমোসিন হরমোনটা কিন্তু তোমার এই যে তোমার টি লিম্ফোসাইটের যে পরিপক্কতা, এই পরিপক্কতাটাকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করে। তাহলে পরের কোশ্চেন আমরা যাই, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা কি হবে? লিম্ফোসাইটের পরিপক্কতা নিয়ন্ত্রণ করে থাইমাস, নট অস্থিমজ্জা। তারপরে দেখো তো কোন হরমোনটি লিম্ফোসাইটের প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠনে কাজ করে। আচ্ছা, লিম্ফোসাইটের প্রস্তুতি, লিম্ফোসাইট কেন প্রস্তুত করা হয় বলো দেখি? অ্যান্টিবডির জন্য। লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি প্রোডাকশন করা। তাহলে লিম্ফোসাইটের প্রস্তুতি করা যে করবে সেই কিন্তু অ্যান্টিবডি গঠনেও কাজ করতেছে। তাহলে এটা তো আমরা ইজিলি বুঝতে পারছি, এমন না যে লিম্ফোসাইটের প্রস্তুতি একজন করছে অ্যান্টিবডি একজন করছে। লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি প্রডিউস করে না? তাহলে লিম্ফোসাইট যে প্রস্তুত করছে সেই অ্যান্টিবডি প্রডিউস করছে। তাহলে এখন দেখো কিছুক্ষণ আগেই বললাম যে লিম্ফোসাইট তোমার হচ্ছে তৈরি হয় বোন ম্যারোতে, পরিপক্কতা হয় কোথায়? থাইমাসে। আর এই পরিপক্কতা নিয়ন্ত্রণ করে একটা হরমোন, বলছিলাম থাইমাস থেকে নিঃসৃত হরমোন থাইমোসিন। তাহলে এখানে দেখো তো থাইমোসিন কোথায় আছে? থাইমোসিন। তাহলে বাকি হরমোনগুলোর কাজ আমরা একটু দেখি। তো এখানে যেটা আছে অক্সিটোসিন। ভাই অক্সিটোসিনের কাজ কি কি? অক্সিটোসিনের বেশিরভাগ কাজ যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমে, তোমরা যখন ওই অধ্যায়টা পড়াবো তখন ওখানে পড়াবো। অক্সিটোসিন কি করে? তোমার হচ্ছে ইউটেরাস বা জরায়ু সংকোচন করে, যখন হচ্ছে চাইল্ড বার্থ বা পার্চুরেশনে হেল্প করে। আর কি করে? তোমার হচ্ছে ব্রেস্ট ফিডিং এর সময় মিল্ক সিক্রেশন করে। আর গুরুত্বপূর্ণ যে কাজ, এই যে তোমাদের এত ভালোবাসা আবেগ, এই সব কিছু কিন্তু কে নিয়ন্ত্রণ করে? এই অক্সিটোসিন নিয়ন্ত্রণ করে। এই যে আবেগ দিয়ে এ করতেছো তা করতেছো, তোমার হচ্ছে লাভ, এই জন্য এর নামও কিন্তু আছে। তোমার অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন, লাভ। অক্সিটোসিনকে কিন্তু লাভ হরমোন বলা হয়। কেন? এই যে এটা এই তোমাদের ভালোবাসা সব নিয়ন্ত্রণ করে। যার ভালোবাসা কম, অক্সিটোসিন নিয়ে লাগাই দিবা, দেখবা সবাইরে ভালোবাসতেছে। তাহলে এই অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। তাহলে এর কাজ কি কি? এটা হচ্ছে আমাদের রাগ, ঘৃণা, ভালোবাসা এগুলা নিয়ন্ত্রণ করে। আর কি কি? রিপ্রোডাক্টিভ সিস্টেমে এর খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইউজ আছে। কি কি করে? জরায়ু সংকোচন করে, পার্চুরেশনে হেল্প করে, তারপর হচ্ছে মিল্ক সিক্রেশন করে ব্রেস্ট ফিডিং এর সময়, এগুলো কিন্তু অক্সিটোসিনের কাজ। তারপরে যে হরমোন দেখো থাইরক্সিন। থাইরক্সিন হরমোনটা কোথা থেকে খরিত হয়? থাইমাস গ্ল্যান্ড থেকে খরিত হয়। থাইরক্সিন হরমোনের কাজ কি? এটা হচ্ছে আমাদের বডিতে মেটাবলিজম বা বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমাদের বডির একটা গুরুত্বপূর্ণ রেশিও হচ্ছে কি? বেসাল মেটাবলিক রেট। এই বিএমআর, এই বিএমআরটা কিন্তু রেগুলেট হয় টোটালি থাইরক্সিন হরমোনের কারণে। অর্থাৎ এই বিপাক ক্রিয়ার সংক্রান্ত যে জিনিসগুলো, সেগুলো সব কিন্তু আমাদের থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আরেকটা কি আছে? অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন হরমোন কে ক্ষরণ করে? অ্যাড্রেনাল হরমোন কে ক্ষরণ করে বলো? অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় থাকে? কিডনির উপরে যে টুপির মতো গ্ল্যান্ড থাকে, এটাকে বলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আর এই অ্যাড্রেনালিন হরমোনের কাজ কি? মেইনলি কাজ হলো কি? ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
তাহলে এই যে তোমার হচ্ছে অ্যাড্রিনালিনের কাজ হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করা। তাহলে সম্মিলিতভাবে বেসিক ভাবে আমরা এই যে হরমোনের কিছু কাজ আমরা জানলাম, এগুলো কিন্তু পরবর্তীতে কোশ্চেনেও আমাদেরকে হেল্প করবে। তাহলে কি কি? অক্সিটোসিন কি করে? আমাদের এই যে রাগ, ঘৃণা, বিশ্বাস, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিছু কিছু কাজ করবে অক্সিটোসিন। অক্সিটোসিন আরেকটা নাম জানলাম আমরা কি, একে বলা হয় লাভ হরমোন। তারপরে আমরা বললাম থাইরক্সিন। থাইরক্সিন কে ক্ষরণ করে? থাইরক্সিন হরমোন কিন্তু তোমার হচ্ছে থাইরক্সিন হরমোনটা কি কি করবে? বিএমআর, বিপাক ক্রিয়া বা বেসাল মেটাবলিক রেট, এগুলো নিয়ন্ত্রণ করে, আমাদের মেটাবলিজম রিলেটেড যে জিনিসগুলো সেগুলো নিয়ন্ত্রণ করে। আর থাইমোসিন, থাইমাস থেকে খরিত, এটা কি করে? আমাদের ওই যে লিম্ফোসাইট উৎপত্তি বা এগুলোর পরিপক্কতা রিলেটেড যে যে বিষয়গুলো, এগুলা কিন্তু এই থাইমোসিন নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন কি করে? আমাদের রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করবে মেইনলি। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো যে কোন হরমোনের কোন কাজ। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? লিম্ফোসাইটের প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠন করে, লিম্ফোসাইটের প্রস্তুতি ও অ্যান্টিবডি গঠন করে হচ্ছে থাইমোসিন। আচ্ছা, পরের কোশ্চেন আমরা যাই। দেখো পরের কোশ্চেনটা হচ্ছে কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? দেখো সেম জিনিস রিপিট হয়েছে, এটা কোথায় আসছে? এটা হচ্ছে যে দেখো এগ্রিক উচ্চতে 20-21 আসছে এবং জিএসটি তো 20-21, একই সাথে একই ইয়ারে দুই জায়গা একই কোশ্চেন চলে আসছে। তাহলে কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে কি? নিউট্রোফিল অ্যান্টিবডি তৈরি করে। কি করে? ফ্যাগোসাইটোসিস করে। এফ, ফ্যাগোসাইটোসিস করে। বেসোফিল কি করে? হেপারিন, হেপারিন হিস্টামিন। তারপর কি করে? ইওসিনোফিল কি করে? রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা অ্যালার্জিক অ্যান্টিবডি, এল দ্বারা অ্যালার্জিক অ্যান্টিবডি বুঝাইলাম। আর লিম্ফোসাইট, লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তাহলে লিম্ফোসাইটের কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা। আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনে যাই। দেখো এগুলো বারবার রিপিট হচ্ছে, বুঝছো? আমরা অনেক কিছু অ্যাভয়েড করে যাব। তো তারপরে দেখো পলিমরফো লিউকোসাইট বলতে কি বোঝা? আচ্ছা, এই ওয়ার্ডটার মধ্যে কিছু জিনিস আমাদের লুকে আছে। দেখো পলি মানে কি? পলি মানে অনেক বা বেশি। মরফো মানে কি? মরফো মানে হচ্ছে গঠনগতভাবে বা মরফোলজিক্যাল, এরকম কিছু বোঝায়। লিউকোসাইট মানে কি? শ্বেত রক্তকণিকা। তার মানে অলরেডি বুঝতে পারতেছো এই টার্ম দ্বারা কি বুঝাইছে। তার মানে পলিমরফো লিউকোসাইট দ্বারা বুঝাইছে যে কোন লিউকোসাইটটা আমাদের শ্বেত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তো শ্বেত রক্তকণিকার টোটাল লিউকোসাইট কয়টা? 5টা লিউকোসাইট বা 5 ধরনের লিউকোসাইট। তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে? পার্সেন্টেজের কথা মনে আছে? তাহলে এখান থেকে কিন্তু তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলতে পারবা। সবচেয়ে বেশি পরিমাণে কোনটা থাকে বলো? মনোসাইট, থ্রম্বোসাইট, বেসোফিল নাকি নিউট্রোফিল? সবচেয়ে বেশি পরিমাণে থাকে নিউট্রোফিল। এটা আমি লিখে দিলাম না কোনটা কত পার্সেন্ট থাকে, ওই রেশিও অনুযায়ী কিন্তু তোমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারবা। পরের কোশ্চেনে যাই আমরা। দেখো পরে বলছে যে নিম্নের কোনটি আমাদেরকে রোগ প্রতিরোধে সাহায্য করে? বা এটার কথা আমি বলবো না, কারণ অলরেডি এগুলো সলভ, বারবার সলভ হয়ে গেছে। তারপর আসতেছে দেখো লোহিত রক্তকণিকা রোগ প্রতিরোধ ক্ষমতা করবে তোমার? করবে না। শ্বেত রক্তকণিকা করবে কি করবে না? তারপর অনুচক্রিকা গ্লোবিন। তাহলে অলরেডি বুঝতে পারছো কোনটা হবে? শ্বেত রক্তকণিকা। এগুলো নিয়ে বারবার কথা বলার দরকার নাই। পরে দেখো রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকাকে কি বলে? কোম্পানি। কম থাকে কি বলে? কোম্পানি বলে। কোম্পানি না রে ভাই, কম মানে কি? কম পানি মানে কি? পেনিয়া দ্বারা হবে, তাহলে লিউকোপেনিয়া। তাহলে কম আছে, কম আছে, কম থাকলে কি বলবা? লিউকেমিয়া, লিউকোসাইটোমিয়া, লিউকোপেনিয়া। এটা পনিয়া, অনেক জায়গায় পেনিয়াও থাকে। লিউকোপেনিয়া নাকি লিউকোসাইটোসিস? তাহলে কম আছে কোম্পানি, এই যে কোপেনিয়া। তাহলে লিউকোপেনিয়া। কম থাকলে লিউকোপেনিয়া, বেশি থাকলে দিবা লিউকোসাইটোসিস। পরের কোশ্চেনে যাই। দেখো রক্তে অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে কোন লিউকোসাইট? বারবার বলতেছি, কি হবে বলো? ইওসিনোফিলের কাজ কি? রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করা, আর একটা হচ্ছে অ্যালার্জিক অ্যান্টিবডি প্রতিরোধ করা। এটা আগের ক্লাসেও আসছিল এই কোশ্চেন, আমি কিন্তু অলরেডি বলছিলাম। তাহলে এখান থেকে বুঝতে পারার কথা, মনোসাইট কি করবে? ফ্যাগোসাইটোসিস। লিম্ফোসাইট কি করে? তোমার হচ্ছে লিম্ফোসাইট অ্যান্টিবডি। তারপর হচ্ছে বেসোফিল, হেপারিন হিস্টামিন। আর ইওসিনোফিল কৃমির লার্ভা। আর একটা হচ্ছে এই যে রক্তে অ্যালার্জিক যে অ্যান্টিবডি ধ্বংস করা, এই দুইটার কাজ কিন্তু ইওসিনোফিল করবে। তাহলে এগুলো বারবার রিপিট হচ্ছে দেখে আমি একটু স্পিডে যাচ্ছি। তারপর দেখো অনুচক্রিকা বা থ্রম্বোসাইট রিলেটেড কিছু কোশ্চেন। নিচের কোন অঙ্গে অনুচক্রিকা সঞ্চিত থাকে? এটা একটু তোমাদের মনে রাখতে হবে। তোমার অনুচক্রিকা সঞ্চিত থাকে আমাদের প্লিহাতে। প্লিহাতে আমাদের হচ্ছে অনুচক্রিকা সঞ্চিত থাকবে। তারপরে কোশ্চেনটা দেখো একটু, রক্তে জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন হয় না? তো রক্ত জমাট বাঁধার যে কম্পোনেন্ট প্রাথমিক যে 4টা, এটা তো ছন্দ দ্বারা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি? ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রথম বেইন, থ্রম্বোপ্লাস্টিন আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন এটা কিসের জন্য? ফুল পরে, ফুল দ্বারা ফাইব্রিনোজেন। তারপরে পরে, পরে মানে কি? ফাইব্রিনোজেনের পর প্রথম বিন, ফুল পরে টুপ করে।
ডুবতে হলে কি থ্রম্বোপ্লাস্টিন আর কোরেতে হলো ক্যালসিয়াম আয়ন। তো এগুলো হলো রক্ত জমাট বাঁধার যে প্রাথমিক 4টা ক্লটিং ফ্যাক্টর, এগুলো একটু তোমরা মনে রাখতে পারো। কি কি? ফাইব্রিনোজেন লাগবে, প্রথম বিন লাগবে, থ্রোমোপ্লাস্টিন লাগবে, ক্যালসিয়াম আয়ন। রক্ত জমাট বাঁধার মোট ক্লটিং ফ্যাক্টর কয়টা? 12টা। তো আগে অ্যাডমিশন গুলোতে এই যে 4টার বাইরে আসতো না, বাট ইদানিং দেখা যাচ্ছে এই 4টার বাইরে কিন্তু অনেক সময় চায়। অনেক সময় বলে 8 নাম্বার ক্লটিং ফ্যাক্টর কি, 9 নাম্বার ক্লটিং ফ্যাক্টর কি, 5 নাম্বার ক্লটিং ফ্যাক্টর কি। তো যারা একটু ভালো করতে চাও তাদের জন্য আমি বলবো এই 12টা ক্লটিং ফ্যাক্টর নাম সহ একটু পড়ে নিও। আগে কোশ্চেন হইতো না, এই 4টার বাইরে কোশ্চেন হইতো না, বাট ইদানিং কিন্তু কোশ্চেন দিচ্ছে। তো পড়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এটা মনে রাখতে পারো, ফাইব্রিনোজেন, প্রথম বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। তো আমরা এখানে দেখি একটু রক্ত জমাট বাঁধার কোনটি প্রয়োজন হয় না। প্ল্যাটলেট কি ভাই? প্ল্যাটলেট তো অনুচক্রিকা না, তো রক্ত জমাট বাঁধার এই কম্পোনেন্ট গুলো কোথায় থাকবে? ওইখানেই থাকবে। তো প্ল্যাটলেট কিন্তু রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন, অনুচক্রিকা। তারপর কি বলছে? প্রথম বিনের মধ্যে আছে না, তাহলে এটাও লাগবে। তারপর ফাইব্রিনোজেন আছে না, ফাইব্রিনোজেনও লাগবে নাকি? হরমোন লাগবে না। তাহলে যেহেতু বলছে প্রয়োজন হয় না কোনটা, তাহলে প্রয়োজন হয় না আমাদের হরমোন কিন্তু রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন হয় না। পরেরটা দেখো, বলছে মানুষের রক্তে অনুচক্রিকার আয়ুকাল কতদিন? তো আমরা একটু আয়ুকাল সম্পর্কে জানি যে আরবিসির আয়ুকাল কত? আরবিসির আয়ুকাল হচ্ছে 4 মাস বা 120 দিন। 4 মাস বা 120 দিন। আর তোমার শ্বেত রক্তকণিকার আয়ুকাল, তো শ্বেত রক্তকণিকা তো 5 ধরনের না, এগুলোর আয়ুকাল 5টা ডিফারেন্স। তো আমরা একটু অনুচক্রিকাতে যাই বা প্ল্যাটলেট। তো প্ল্যাটলেটের আয়ুকাল তোমার গাজী আজমল স্যারের বইয়ে মনে হয় 5 থেকে 10 দিন দেওয়া আছে। 5 থেকে 10 দিন দেওয়া আছে। তো এটা হচ্ছে প্ল্যাটলেটের আয়ুকাল। তো এইখানে দেখো 5 থেকে 10 কোথাও অপশনে নাই, বাট আমরা কাছাকাছি যে অপশন এটা দেখাবো, অর্থাৎ এটা দেখাবো 7 থেকে 10 দিন। বাট গাজী আজমল স্যারের বইয়ে যে রেশিওটা দেওয়া আছে সেটা হলো 5 থেকে 10 দিন। তো এটার কাছাকাছি, এই জন্য আমরা এইটা দেখাবো। আর লোহিত রক্তকণিকা এটা তো কমন জানার কথা, 120 দিন। এটা নিয়ে গত ক্লাসেও কথা বলছিলাম, আর কথা বলবো না। তো পরে দেখো তাহলে এখান থেকে কোনটা অ্যান্সার হবে? অনুচক্রিকার আয়ুকাল কত হবে? 7 থেকে 10 দিন দেখাবো। তারপর দেখো স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চনকাল কত মিনিট? স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চনকাল কত মিনিট? এটা একটু কথা বলি। তো তঞ্চন মানে হলো জমাট বাঁধা, আর জমাট বাঁধাকে বায়োলজিক্যাল টার্ম বলা হয় ক্লটিং। ব্লাড ক্লটিং মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চনকাল। আরেকটা হচ্ছে ব্লিডিং। ব্লিডিং মানে হচ্ছে রক্ত ক্ষরিত হওয়া, ক্ষরণ। তাহলে এখানে আমরা দুইটা টাইম নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ক্লটিং টাইম বা রক্ত তঞ্চনকাল, আর একটা হচ্ছে ব্লিডিং টাইম বা রক্তক্ষরণকাল। তো ক্লটিং টাইমকে সংক্ষেপে বলা হয় সিটি, নট ক্লাস টেস্ট। আরেকটা হচ্ছে ব্লিডিং টাইমকে সংক্ষেপে বলা হয় বিটি, সিটি বিটি। অনেক সময় দেখবা যে ব্লাড টেস্ট যারা করছো ওইখানে লেখা থাকে সিটি বিটি টেস্ট বা সিটি বিটি টেস্ট। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে অপারেশন, বিভিন্ন ধরো সিরিয়াস কোনো অপারেশন করার ক্ষেত্রে এই যে আগে এই যে সিটি টেস্ট বা বিটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ক্লটিং টাইম কত, ব্লিডিং টাইম কত, এটা জানা। তাহলে আরেকবার একটু বলি, ক্লটিং টাইমটা হচ্ছে রক্ত তঞ্চনকাল আর ব্লিডিং টাইমটা হচ্ছে রক্তক্ষরণকাল। এখন রক্তক্ষরণকাল কি? ধরো আমার এখানে কেটে গেছে, তো এখান থেকে কি হবে? রক্ত বের হওয়া শুরু করবে, ব্লিডিং হওয়া শুরু করবে। তো এই রক্ত ব্লিডিং শুরু হওয়ার পর রক্ত ব্লিডিংটা থামার আগ পর্যন্ত যে সময়টা লাগে এটাকে বলা হয় ব্লিডিং টাইম বা রক্তক্ষরণকাল। এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এই ব্লিডিং টাইমটা ধরা হয় 1 থেকে 4 মিনিট। বই অনুযায়ী ভেরিয়েশন হতে পারে, বাট এই রেশিওটা মনে রাখা খুবই আর কি ইজি মনে হয় আমার কাছে। তাহলে 1 থেকে 4 মিনিটটা হচ্ছে ব্লিডিং টাইম, মানে রক্ত কোথাও আমাদের যদি বডি কোথাও ইনজিউর হয় বা কেটে যায়, তাহলে রক্ত ওইখান থেকে বের হওয়ার শুরু করার পর থেকে জমাট বাঁধার আগ পর্যন্ত যে টাইমটা সেটাকে বলা হয় ব্লিডিং টাইম বা রক্তক্ষরণকাল। আর ক্লটিং টাইমটা হচ্ছে ওইখানে রক্ত জমাট বেঁধে একটা প্লাক সৃষ্টি করা, ক্লট সৃষ্টি করা। তো এইটা হইতে যে সময় লাগে একে বলা হয় ক্লটিং টাইম। এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এই ক্লটিং টাইমটা হয় 3 to 8 মিনিট। তাহলে এখান থেকে এই দুইটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে একটু মনে রাখবা যে ব্লিডিং টাইমটা হয় 1 থেকে 4 মিনিট আর ক্লটিং টাইমটা হচ্ছে 3 থেকে 8 মিনিট। তো অনেক বই অনুযায়ী তারতম্য হইতে পারে, বাট এই ভ্যালুটা সবচেয়ে কি বলবো গ্রহণযোগ্য। তো এটা মনে রাখা খুবই বেটার। তো ব্লিডিং টাইমটা আমরা মনে রাখবো যে 1 থেকে 4 মিনিট আর ক্লটিং টাইমটা হচ্ছে 3 থেকে 8 মিনিট। ক্লটিং টাইম মানে কি? ক্লট মানে কি জমাট বাঁধা, রক্ত তঞ্চনকাল। আর ব্লিডিং টাইম মানে কি? ব্লিডিং মানে কি রক্তক্ষরণ হওয়া, তাহলে এটা হচ্ছে রক্তক্ষরণকাল। তো তোমাদের এখানে চাইছে কি? রক্তের তঞ্চনকাল চাইছে, তাহলে কোনটা দেখাবা? ক্লটিং টাইম কত আছে দেখো তো, 3 থেকে 8। এই যে 3 থেকে 8, এটা হলো আমাদের অ্যান্সার।
পরে কোশ্চেনে যাই, দেখো পূর্ণবয়স্ক মানুষের লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? তোমরা পরে পরে মুখস্থ করে ফেলছো যে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত 700:1, 700:1। বাট এখানে দেখো সবাই এটা দেখে যে 700 কোথায় আছে এটা দাগাই দিবা, বাট এটা কিন্তু অ্যাবসলিউটলি রং। তো 700:1 পড়ছি আমরা। আরে ভাই 700 এই পাশে তো 1 নাই, তাহলে কি করবা? 2 আছে, দেখো 2 আছে, তাহলে এটা 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে? 1400:2। তো 1400:2 কোথায় আছে? এই যে আছে অ্যান্সার, তাহলে এটা সঠিক অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার, এটা কিন্তু রং অ্যান্সার, এটা কিন্তু রং অ্যান্সার। তাহলে বুঝছো, আগেই 700:1 করে 700 দেখে হুট করে দাগাই দিলাম, পরে হয়তো ভুল বুঝতে পারবা, বাট বৃত্ত কিন্তু অনলি একবার ওয়াইমার শিটে কিন্তু একবারই টাচ করা যায়, বা একটা এমসিকিউ তুমি ওটাকে পরে কেটে দিয়ে অন্যটা দাগাইলেও কিন্তু তোমার ওটা রং অ্যান্সারই ধরবে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, আগে দেখেই আত্মহারা হয়ে 700 আগে দেখে দাগায় দেওয়ার দরকার নাই। তাহলে 700:1, এখানে 700:1 যেহেতু নাই কোথাও, তাহলে এটা হবে 1400:2। তাহলে পরের কোশ্চেন আমরা যাই, দেখো পরের কোশ্চেন কি বলছে, যে ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে হেমোস্ট্যাসিস বলে। আচ্ছা, এখানে অ্যান্সারটা বলেই দিছে, কোশ্চেনটা এমন হবে না, কোশ্চেন হবে যে ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে কি বলে। তো এখানে অলরেডি বলে দিছে, দেখো আমরা বায়োলজিতে বেশিরভাগ প্রক্রিয়া লাস্টে কি বলি? সিস। তাহলে তোমার হচ্ছে হেমোস্ট্যাসিস প্রক্রিয়া, এটা হচ্ছে রক্ত বন্ধ হওয়ার যে প্রক্রিয়া, ক্লটিং এর যে প্রক্রিয়া, এটাকে বলা হয় হেমোস্ট্যাসিস। আর তোমার হচ্ছে যে বন্ধ হওয়ার পর এখানে যে প্লাগ সৃষ্টি করে এটাকে বলা হয় হিমোস্ট্যাটিক প্লাগ। তো মনে রাখতে পারলে ভালো। এটা কিন্তু অ্যান্সার অলরেডি ওখানে বলেছে, সো এটা নিয়ে আর কথা বললাম না। তো পরে দেখো, রক্ত জমাট বাঁধায় কোন ফ্যাক্টরটি হেপারিনকে অকেজু করে দেয়? তো আমাদের রক্তের যে মানে ক্লটিং যে মেকানিজম, এই মেকানিজম সম্পর্কে একটা বেসিক কিছু জানবো। ধরো কোনো একটা জায়গায় রক্ত কেটে গেল, মানে কোনো একটা জায়গায় ধরো আমাদের কেটে গেল, সেখান থেকে রক্ত বের হলো। তো আমরা এই রক্তের যে ক্লটিং মেকানিজমটা, ব্লাড ক্লটিং মেকানিজমটা, এখানে কোন ক্লটিং ফ্যাক্টর কেমনে কাজ করে এটা একটু সংক্ষেপে জানার চেষ্টা করবো, আমাদের ইজিলি মনে থাকবে। ধরো কোনো একটা জায়গায় মানে হচ্ছে কেটে গেছে, আমাদের হাত কেটে গেছে, ওখান থেকে রক্ত বের হয়েছে। তো ওইখানে প্রথম যে ক্লটিং ফ্যাক্টরটা সেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিনের কাজ দুইটা। একটা কথা হচ্ছে যে আমরা পড়ছিলাম যে আমাদের রক্তনালীর মধ্যে যে রক্ত চলাচল করে, রক্ত জমাট না বেঁধে রক্ত চলাচল করে, এর জন্য কোন কম্পোনেন্টটা দায়ী? হেপারিন দায়ী। হেপারিন কি? এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট, যা রক্তকে জমাট বাঁধতে বাঁধতে দেয় না। তাহলে তুমি যদি বাই এনি চান্স এই হেপারিনটাকে নিষ্ক্রিয় করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার অনেকটা 50% কাজ কিন্তু হয়ে গেছে। যে হেপারিনকে যদি তুমি নিষ্ক্রিয় করে দাও, হেপারিন তো রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, তাহলে একেই যদি তুমি নিষ্ক্রিয় করে দাও, তাহলে তোমার অনেক বড় একটা কাজ হয়ে গেছে না? তাহলে সর্বপ্রথম যে কাজটা হলো, এই থ্রম্বোপ্লাস্টিনটা হেপারিনকে নিষ্ক্রিয় করে দিবে। হেপারিনকে নিষ্ক্রিয় করে দেয়, হেপারিনকে নিষ্ক্রিয় করে দিবে। তারপর এই থ্রম্বোপ্লাস্টিনের আরেকটা কাজ আছে। থ্রম্বোপ্লাস্টিনটা তোমার হচ্ছে, এই থ্রম্বোপ্লাস্টিনটা প্রথমবিনের সাথে ক্রিয়া করে থ্রম্বিন এনজাইম উৎপন্ন করে। এই প্রথম তোমার হচ্ছে থ্রম্বোপ্লাস্টিনটা প্রথমবিনের সাথে, একটু আট করতে হবে। তো রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে কোন ফ্যাক্টরটি হেপারিনকে অকেজো করে দেয়? তো আমরা ব্লাড ক্লটিং মেকানিজমের যে প্রাথমিক যে চারটা কম্পোনেন্ট বা ক্লটিং ফ্যাক্টর, এগুলো সম্পর্কে একটু জানবো। তো দেখো আমরা কি কি জানি, চারটা ক্লটিং ফ্যাক্টর কিছুক্ষণ আগে বলে আসছি, যে ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। তো কোথাও কেটে গেল, তোমার ব্লাড বের হইলো, সর্বপ্রথম যে ক্লটিং ফ্যাক্টরটা কাজ শুরু করবে সেটা হচ্ছে, তার আগে আরেকটা কথা বলে নিই, আমাদের বডিতে যে রক্তনালীর মধ্য দিয়ে রক্ত অনবরত প্রবাহিত হয়, এর জন্য কয়েকটা কারণ দেয়। কি কি? এক হচ্ছে যে এর মধ্যে রক্ত জমাট বাঁধে না। তাহলে রক্ত জমাট বাঁধে না কেন? আমরা অলরেডি পড়ে আসছি যে কি থাকে বলতো রক্তের মধ্যে, বা তোমার ওই যে বেসোফিল ক্ষরণ করে, কি হেপারিন ক্ষরণ করে। এই হেপারিন কি হিসেবে কাজ করে? অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, যেটা তোমার রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে এই হেপারিন থাকার কারণে কিন্তু রক্তনালীর মধ্যে রক্তটা জমাট বাঁধতে পারে না। তো তুমি যদি কোনো কারণে এই হেপারিনকে অকেজো করে দিতে পারো, তাহলে কিন্তু তোমার রক্ত জমাট বাঁধার অলমোস্ট 60% কাজ, আমি বলবো 60% কাজ ওকে, 60% কাজ ওকে, বাকি 40% তোমাকে অন্যভাবে সলভ করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কাজ হবে হেপারিনকে অকেজো করে দাও। তো এই হেপারিনকে অকেজো করে দেওয়ার কাজটাই করে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন এটা করে হচ্ছে হেপারিনকে অকেজো করে। তো হেপারিনকে অকেজো করে বসে থাকলে ক্লাস কি শেষ হবে? না, হেপারিনকে অকেজো করে বসে থাকলে কাজ শেষ হবে না। এই শুধু হেপারিনকে অকেজো করে না, এর আরো কিছু কাজ আছে। এ হচ্ছে তোমার প্রথমবিনের সাথে ক্রিয়া করবে।
তো এ প্লাস প্রথম বিন প্রথম বিনের সাথে ক্রিয়া করবে এবং এখানে তোমার ক্যালসিয়াম আয়ন হেল্প করে। তাহলে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রথম বিনের সাথে ক্রিয়া করে এই একটা জিনিস উৎপন্ন করে থ্রম্বিন। থ্রম্বিন এটা কিন্তু উৎপন্ন হয়, এটা আগে থেকে থাকে না। তাহলে এটা কে উৎপন্ন করে? এই যে থ্রম্বোপ্লাস্টিনি, এক হচ্ছে হেপারিনকে অকেজো করে দিবে, আরেকটা কি করবে, এই প্রথম বিনের সাথে বিক্রিয়া করবে বা প্রথম বিনের সাথে ক্রিয়া করবে এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রম্বিন উৎপন্ন করবে। এই থ্রম্বিনটা কি করে তার আগে আমরা একটু জানি, আরেকটা মানে ক্লটিং ফ্যাক্টর আছে, তোমার মনে আছে কিনা, ফাইব্রিনোজেন। তো এই ফাইব্রিনোজেন যে ক্লটিং ফ্যাক্টরটা, এটা নরমাল অবস্থায় রক্তে দ্রবীভূত অবস্থায় থাকে। তো যখন দ্রবীভূত অবস্থায় থাকে তখন এ ধরো কোনো রক্ত জমাট বাঁধাতে কোনো ভূমিকা পালন করে না। একে যদি তুমি অদ্রবীভূত করে দাও তাহলে তন্তুর মতো সৃষ্টি করবে। তো এই তন্তুগুলাকে একত্রিত করে তোমার কোনো একটা জায়গায় কেটে গেলে, ধরো এই জায়গায় কেটে গেছে, এই জায়গায় কেটে গেছে, এইখানে এরকম জালের মতো ক্রিয়েট করা যায়। এই তন্তুগুলা তোমার একজন আরেকজনের সাথে জোড়া লেগে একটা ফাইব্রিনের জাল তৈরি করে। তাহলে এই থ্রম্বিনটা এই ঠিক এই জায়গাটাই কাজ করে। এ কি করে, ফাইব্রিনোজেনকে, এই থ্রম্বিনটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করে, ফাইব্রিনে পরিণত করে। এইটুকু মনে রাখলে জাস্ট এনাফ। তাহলে এই থ্রম্বিনটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। তাহলে আমার লাভ কি, ফাইব্রিনোজেনটা ছিল দ্রবণীয় প্লাজমা প্রোটিন আর এটা হলো অদ্রবণীয়। এই ছোট ছোট এরকম তন্তু তৈরি করবে, ছোট ছোট এরকম তন্তু তৈরি করবে। এই তন্তুগুলাকে এক জায়গায় নিয়ে এরকম একটা জালক তৈরি করবে, আর এই জালক দিয়ে যাওয়ার সময় লোহিত রক্তকণিকা বা অন্যান্য যে রক্তকণিকাগুলো আটকে যাবে, তোমার রক্তটা তঞ্চন হয়ে যাবে। তাহলে দেখো সামারি করে জিনিসটা, যে কোনো একটা জায়গায় কেটে গেল, তো সেখানে কি করতে হবে, তোমার হেপারিনকে আগে অকেজো করতে হবে। হেপারিনকে অকেজো করবে কি, থ্রম্বোপ্লাস্টিন। তো এই থ্রম্বোপ্লাস্টিনের ফার্স্ট কাজ হচ্ছে হেপারিনকে অকেজো করা। তারপর কি করবে, এই ক্যালসিয়ামের উপস্থিতিতে প্রথম বিনের সাথে ক্রিয়া করবে, করে থ্রম্বিন উৎপন্ন করবে। আর এই থ্রম্বিনটা কি করবে, তোমার ফাইব্রিনোজেন যেটা দ্রবণীয় প্লাজমা প্রোটিন বা ক্লটিং ফ্যাক্টর, এই দ্রবণীয় তোমার হচ্ছে যে ফাইব্রিনোজেন, এটাকে কিসে পরিণত করবে, ফাইব্রিনে পরিণত করবে। আর ফাইব্রিনটা কি, অদ্রবণীয়, এই ছোট ছোট তন্তুর মতো তৈরি করবে। এই অদ্রবণীয় যে ফাইব্রিন, এই তন্তুগুলাকে এক জায়গায় জোড়া লেগে কি তৈরি করবে, একটা তোমার হচ্ছে ফাইব্রিন জালক তৈরি করবে। তো এই জালকের মধ্যে দিয়ে যখন রক্তটা যাবে তখন রক্তকণিকাগুলো এই জালকে আটকায় যাবে, আটকায় যাওয়ার পর তোমার হচ্ছে ক্লটিং মেকানিজমটা শেষ হয়ে যাবে। তাহলে মোটামুটি এইভাবে কিন্তু রক্ত জমাট বাঁধে। তাহলে এখান থেকে ইজিলি বলতে পারার কথা, তো হেপারিনের কাজ কি, থ্রম্বিনের কাজ কি, ফাইব্রিনোজেন থেকে কিসে পরিণত হয়, এগুলো কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখান থেকে তোমরা পাবা। তাহলে এটার অ্যান্সার কি হবে, হেপারিনকে অকেজো করে দেয় কে, বলো, থ্রম্বোপ্লাস্টিন। আশা করি এখানে কোনো কনফিউশন নাই। পরের কোশ্চেনে যাই আমরা। দেখো, নিচের কোনটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, কিছুক্ষণ আগেই বলছি, কেন রক্ত জমাট বাঁধে না বলো, রক্তনালীর মধ্যে বলো। হেপারিন কিসে কাজ করে, কি হিসেবে কাজ করে, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিকোয়াগুলেন্টের কাজ কি, রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া। হেপারিন কে ক্ষরণ করে, বেসোফিল ক্ষরণ করে। দেখো পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন বলছে রক্ত তঞ্চনের নবম ফ্যাক্টর কি নামে পরিচিত? এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে আগে কোশ্চেন হইতো না, চারটার বাইরে কোশ্চেন হইতো না, এই কোশ্চেনটা আর ইউতে আসছে 17-18। তো একটু দেখো, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে তোমার এই যে 12টা ক্লটিং ফ্যাক্টর পড়া ভালো, আমি বলতেছি না যে মুখস্থ করে ফেলবা, বাট যারা খুব ভালো করতে চাও তাদের জন্য এটা পড়াটা খুবই জরুরি। কেননা যে কোনো সময় পঞ্চম ফ্যাক্টর, নবম ফ্যাক্টর, অষ্টম ফ্যাক্টর দিয়ে দিতে পারে। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু 12টা পড়ে না, প্রথম 4টা পড়ে। এই 4টা বাইরে আসলে কিন্তু বুঝতে পারবে না যে কোনটা আছে ওইখানে। তাহলে তোমরা এটাকে পড়ে নিবা। আমি একটা আনসার বলে দিচ্ছি, নবম ফ্যাক্টরটা হচ্ছে তোমার ক্রিসমাস ফ্যাক্টর। তোমাদের গ্রুপে দেখবা, জেরোনের গ্রুপে কিন্তু এটা অলরেডি আমি একবার দিয়ে দিছি, যে 12টা ক্লটিং ফ্যাক্টর, বা অনলাইন থেকে বা গুগল থেকে তোমরা সার্চ করে বের করে নিতে পারো, বা অনেক বইও আছে 12টা ক্লটিং ফ্যাক্টর, তোমরা এটা একটু পড়ে নিবা। তারপরে দেখো, রক্ত তঞ্চনে ব্লাড ক্লটিং এ কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? ভাই বলো, ক্লটিং ফ্যাক্টরে কি কি আছে, কোন ধাতব আয়ন আছে? একটাই ধাতব আয়ন আছে, সেটা ক্যালসিয়াম আয়ন। তারপরে দেখো, এই কপার দাগালাম নাকি, এই দেখছো, তাহলে বলতেছি ক্যালসিয়াম, দাগাইলাম কপার, তাহলে কোনটা হবে, ক্যালসিয়াম আয়ন। তাহলে একটু ক্লিয়ারলি দেখবা, রক্ত তঞ্চনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে, ক্যালসিয়াম আয়ন অংশগ্রহণ করে। আচ্ছা, পরে দেখো, নিম্নের কোনটির জন্য রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না? ভাই এক কোশ্চেন কয়বার আর বলবো, অ্যাভয়েড করি। পরে দেখো, রক্ত জমাটের জন্য কোন উপাদানটি প্রয়োজন নেই, কোন উপাদানের প্রয়োজন নেই? তো দেখো, ফাইব্রিনোজেন, এটা কি একটা ক্লটিং ফ্যাক্টর না, এর প্রয়োজন আছে। থ্রম্বোপ্লাস্টিন, এটা কি একটা ক্লটিং ফ্যাক্টর না, এরও প্রয়োজন আছে। প্রথম বিন, এটাও তো একটা ক্লটিং ফ্যাক্টর, এরও প্রয়োজন আছে। ইনসুলিনের কোথাও প্রয়োজন আছে দেখছিলা?
তাহলে ইনসুলিনের কিন্তু কোনো প্রয়োজন নেই। বলছে প্রয়োজন নেই, প্রয়োজন নেই কোনটা? তাহলে ইনসুলিনের কিন্তু আমাদের কোথাও প্রয়োজন নেই, রক্ত জমাট বাঁধার জন্য কোথাও কিন্তু ইনসুলিনের প্রয়োজন নেই। তাহলে অ্যান্সার হবে ইনসুলিন, এটা হবে। পরের কোশ্চেনটা যাই, দেখো রক্তবাহিকার অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে ভাই, এটা নিয়ে আর কথা বলবো না। তো দেখো অলরেডি আমাদের শ্বেত রক্তকণিকা অনুচক্রিয়া মোটামুটি শেষ, ক্লটিং ফ্যাক্টর রিলেটেড রক্ততঞ্চন এগুলো কিন্তু আমাদের শেষ। আমরা এখন আসি এই অধ্যায়ের প্রায় লাস্টের দিকে চ্যাপ্টার, সেটা হচ্ছে হৃৎপিণ্ড, এবং এখান থেকে কিছু কোশ্চেন হয়। তো আমরা এই কোশ্চেনগুলো সলভ করে এবং এই সম্পর্কিত কিছু আমরা এক্সট্রা তথ্য দিব, যেগুলো তোমাদের অন্যান্য কোশ্চেন সলভেও হেল্প হবে। তো দেখো পরে আমরা কথা না বাড়ায় চলে যাই। তো ফার্স্টে বলছে যে হৃৎপিণ্ড যে আবরণ দ্বারা আবৃত থাকে। দেখো তোমরা একটু হৃৎপিণ্ডের আবরণ আর প্রাচীরের মধ্যে একটু গোলাই ফেলো। তো আবরণটা হচ্ছে, দেখো আমরা সিম্পল একটা হার্ট আঁকাবো। আমরা নর্মালি বোর্ডে হার্ট আঁকানোর জন্য এইরকম ভাবে হার্ট আঁকাবো। ধরো এটা একটা হার্ট, তো হার্টের কোনটার নাম কি? এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, মানে হচ্ছে ডান অলিন্দ। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, মানে হচ্ছে ডান নিলয়। এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো এখন দেখো এই হৃৎপিণ্ডের কি বলছে? আবরণ। হৃৎপিণ্ডটা একটা আবরণ দ্বারা আবৃত থাকে। এটা ধরো হৃৎপিণ্ডের আবরণ, আচ্ছা পুরোটা না দেখায়, হৃৎপিণ্ডের আবরণ। আর প্রাচীরটা হচ্ছে ওয়াল, আবরণটা হচ্ছে একটা ধরো কভার, আর প্রাচীরটা হচ্ছে একটা ওয়াল। তাহলে দেখো হৃৎপিণ্ড সংক্রান্ত বা হার্ট সংক্রান্ত যে জিনিসগুলো আছে বায়োলজিতে, এগুলোকে বলা হয় কার্ডিয়া। কি? কার্ডিয়া। আর পেরি মানে বোঝায় বাইরের কোনো কিছু আবরণ। তাহলে দেখো আবরণটার নাম হচ্ছে হার্ট রিলেটেড, এই জন্য কার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। তাহলে অন্যান্য যে অপশনগুলো আছে এগুলো কোনটা কার আবরণ তোমরাই বলতে পারবা। তো পেরি মানে তো বুঝালাম যে আবরণ বুঝাবে পেরি দ্বারা। আর অস্টিয়াম, অস্টিয়াম তাহলে কিসের বলো হবে বলো? অস্থির আবরণ রে ভাই, পেরি অস্টিয়াম হচ্ছে অস্থির যে আবরণ থাকে। তারপর পেরিকার্ডিয়াম, এটা তো বললাম যে কার্ডিয়া মানে হার্ট রিলেটেড বুঝাবে, তাহলে এটা হলো পেরিকার্ডিয়াম। তারপর পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম কি হয়? আমাদের উদরগহ্বর বা অ্যাবডোমিনে যে বিভিন্ন ধরনের অর্গান এগুলো আবৃত করে রাখে পেরিটোনিয়াম। এটা নিয়ে বিস্তারিত পড়বা তোমরা, ডাইজেস্টিভ সিস্টেমে বিস্তারিত পড়বা। পেরিকন্ড্রিয়াম, কন্ড্রিয়া মানে কি? কন্ড্রিয়া মানে তরুণাস্থি রিলেটেড, তাহলে তরুণাস্থির যে আবরণ এটা হলো পেরিকন্ড্রিয়াম। তো তারপরে দেখো এখান থেকে আমি একটু ক্লিয়ার করে দিই। তাহলে দেখো আমরা পড়লাম যে হৃৎপিণ্ডের যে আবরণ এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আর পেরিকার্ডিয়ামটা এই পেরিকার্ডিয়ামরা প্রথমত দুই স্তর বিশিষ্ট। একটা হচ্ছে বাইরের দিকে যে স্তরটা থাকে এটাতে তন্তু বা ফাইব্রাস নির্মিত, এই জন্য এটাকে বলা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম বা ফাইব্রাস পেরিকার্ডিয়াম। বাংলায় বলা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম, তন্তুময় পেরিকার্ডিয়াম বা ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভিতরের দিকে যে পেরিকার্ডিয়ামটা থাকে তোমার এই তন্তুময় পেরিকার্ডিয়ামের পরে, এটাকে বলা হয় সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়াম। তারপরে আসো এই সেরাস পেরিকার্ডিয়ামের বা দুইটা লেয়ার আছে। যে লেয়ারটা বাইরের দিকে একে বলা হয় প্যারাইটাল লেয়ার, আর যে লেয়ারটা ভিতরের দিকে একে বলা হয় ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ার বায়োলজিতে বাইরের দিকে কোনো কিছুকে বোঝাইতে কি বোঝানো হয়? প্যারাইটাল। আর ভিতরের দিকে কোনো কিছুকে বোঝাইতে ভিসেরাল বোঝানো হয়। আর এই দুইটা লেয়ারের মাঝে আবার কিছু ফ্লুইড থাকে যাকে বলা হয় সেরাস ফ্লুইড। এই সেরাস ফ্লুইড কি করে? হার্ট পাম্পিং এর সময় হার্টের যে ফ্রিকশন জনিত যে একটা ঘর্ষণ সেটাকে কমায় নিয়ে আসে এই সেরাস ফ্লুইড। তাহলে সেরাস ফ্লুইডটা কোথায় থাকে? প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ারের মাঝে। তাহলে একটু আমি সামারি করি। তাহলে হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরি মানে আবরণ রিলেটেড বোঝায়, আর কার্ডিয়া মানে হার্ট রিলেটেড বোঝায়। তো পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার, একটা হচ্ছে বাইরের দিকে যেটা থাকবে তন্তুময় পেরিকার্ডিয়াম, আর তার নিচে থাকবে হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। দেন সেরাস পেরিকার্ডিয়ামের মধ্যে দুইটা লেয়ার, বাইরের দিকে প্যারাইটাল লেয়ার আর ভিতরের দিকে হচ্ছে ভিসেরাল লেয়ার। তাহলে এটা একটু মনে রাখো। তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম কি বলো? অ্যান্সার হবে এইটা, পেরিকার্ডিয়াম। পরেরটা দেখো, প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে করে কত? প্রাপ্তবয়স্ক মানুষের, এটা গাজী আজমল স্যারের বইয়ে দেওয়া আছে, কত? 70 থেকে 80 বার। গড় যদি নেই গড়ে কত হয়? তাহলে 75 হয় গড় ভ্যালুটা। তো তোমাদের কি চাইছে? প্রতি মিনিটে গড়ে কত? গড়ে তাহলে 75 হবে, এটা হবে অ্যান্সার। পরে দেখো এগুলো একটু স্পিডে দিই আমরা। মানুষের হৃৎপিণ্ডে ক্রমশ সরু নিম্নমুখী অংশটির নাম বলো। আচ্ছা হার্ট যখন আমি আঁকাইছিলাম, তো দেখো
এটা বেশি শুরু হয়ে গেল রে। তো দেখো এখানে ভালভ আছে, বুঝছো, এখানে ভালভ আছে। তো দেখো, তো এই যে উপরের যে অংশটা এটা কিন্তু চওড়া, আর নিচের যে অংশটা এটা হলো সরু। তো উপরের দিকে যে চওড়া অংশ এটাকে বলা হয় বেস, আর নিচের দিকে যে সরু অংশ এটাকে বলা হয় অ্যাপেক্স। তাহলে হৃৎপিণ্ডের যে চওড়া অংশ এটাকে বলা হয় বেস, আর হৃৎপিণ্ডের যে সরু অংশ এটাকে বলা হয় অ্যাপেক্স। তো হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রায় 12 সেন্টিমিটার, আর প্রস্থটা প্রায় 9 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা এভারেজ ভ্যালু দেওয়া আছে। সবার হৃৎপিণ্ড যে এখন তা না, অনেকে ধরো এক হৃদয়ে বা এক হৃৎপিণ্ডে অনেকজনের স্থান দিছো, তো তাদের কিন্তু এই 12 সেন্টিমিটার থেকে বেশি হবে। তো তোমরা কিন্তু সেই সকল ফ্রেন্ডদের এখানে মেনশন করে দিতে পারো যারা এক হৃদয় মানে এক হার্টে অনেকটা স্থান দিছো। তাহলে একজনের যদি 12 সেন্টিমিটার লাগে তাহলে তিনজনের স্থান দিলে কত হবে? 3/36 সেন্টিমিটার হবে কিন্তু। তাহলে মজা করে বললাম কিন্তু, বা 36 সেন্টিমিটার দাগাই দিও না। তাহলে নর্মাল হার্টের যে পরিমাপ সেটা হচ্ছে কত? দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেন্টিমিটার আর প্রস্থটা হচ্ছে 9 সেন্টিমিটার। আর হার্টের যে চওড়া অংশ এটাকে আমরা বলবো বেস, আর নিচের যে অংশ এটাকে বলবো অ্যাপেক্স। দেখতে কেমন? একটু ত্রিকোণাকার না? তাহলে হার্ট হচ্ছে ত্রিকোণাকার, বা অনেক সময় বলা হয় মোচাকৃতি। মোচাকৃতি। তো হার্টের আকৃতিটা হচ্ছে মোচাকৃতি। আর হার্টের কালার কি? তোমরা গরুর হাট দেখছো কিনা যায় না, কুরবানির সময় দেখবা এই কালারটা একদম লালচেও না আবার একদম খয়েরিও না, এই জন্য একে বলা হয় লালচে খয়েরি। লালচে খয়েরি, লালচে খয়েরি, এটা হলো হার্টের কালার। তাহলে দেখো অলরেডি আমরা হার্ট থেকে কিন্তু অনেক তথ্যগুলো জেনে ফেললাম যে হার্ট কি একটা ত্রিকোণাকার মোচাকৃতির অঙ্গ, যেটার হচ্ছে বেস চওড়া অংশের নাম, আর সরু অংশের নাম নিচের দিকে অংশের নাম অ্যাপেক্স। এটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার আর প্রস্থ হয় প্রায় 9 সেন্টিমিটার, আর এটার আকৃতিটা হচ্ছে মোচাকৃতি আর বড়টা হচ্ছে লালচে খয়েরি বর্ণের। তাহলে মানুষের হৃৎপিণ্ডের ক্রমশ সরু নিম্নমুখী অংশটির নাম কি? নিম্নমুখী অংশটির নাম হচ্ছে অ্যাপেক্স। তো একটা কোশ্চেন সলভ করতে এসে কিন্তু দেখো আমাদের অনেকগুলো জিনিস সলভ হয়ে গেল। পরে দেখো, তো ত্রিপদী কপাটিকা। আচ্ছা, কপাটিকা সম্পর্কে আমরা একটু তথ্য জানি, যে ছোটবেলা থেকে বই আসছো ট্রাইকাসপিড বাইকাসপিড। তো একটু দেখো, আমরা আগের স্লাইডটাতে একটু ব্যাক করি। দেখো আমি যে স্লাইডটা আগাইছিলাম, তো এগুলো একটু মুছে দে, এগুলো তো তুলে নিছো তোমরা। তো একটু দেখো, তো এইটার নাম কি? এইটার নাম হচ্ছে আচ্ছা, এর আগে আমি হার্ট দেখাইছিলাম না? আচ্ছা দেখো, এখানেই বুঝিয়ে দিই। তো মনে করো এটা হলো হার্ট। তো এটার কথা আমি বলছিলাম, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। তো এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের ভিতরে এই মাঝখানে এইখানে একটা ভালভ বা কপাটিকা থাকবে। লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে এইখানে একটা কপাটিকা থাকবে। এইখানে যে কপাটিকাটা থাকে এটা যদি আমি বাইরে বের করে নিয়ে আসি, এটা দেখতে এইরকম, এরকম তিনটা কপাটিকা থাকবে। আর এইখানে যে কপাটিকা থাকবে এটা দেখতে এরকম বাইকাসপিড, দুইটা ভাব থাকবে। তো দেখো, তো রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকা থাকে একে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাই কেন? এই যে তিনটা কপাটিকা বা তিনটা কাস্প আছে, এই জন্য তিনটা কপাটিকা না রে, তিনটা কাস্প আছে, এই জন্য এটাকে ট্রাইকাসপিড কপাটিকা বলা হয়। তো এই কপাটিকার কাজ কি? যখন এই কপাটিকাটা হচ্ছে, অনেক সময় তোমরা এই যে মাছ ধরার গ্রাম এলাকায় ফেলায় না, বাঁশের তৈরি একটা জিনিস, ওটা দেখবা এইদিকে এইরকম একদিকে বাঁকা করা, এইদিকে একদিকে বাঁকা করা, মানে এই দিক থেকে জিনিসটা কিছু বাইরে বের হতে পারবে, বাট এই দিক থেকে কোনো কিছু ভিতরে ঢুকতে পারবে না। তো জিনিসটা হলো এরকম, যে ধরো এ সবসময় ব্লাডটা এইদিকে আসার অনুমতি দেয়, এই দিক থেকে যাওয়ার অনুমতি নাই, এর এই অনুমতি নাই, এখানে বন্ধ করে দেয়। তাহলে এই যে ট্রাইকাসপিড কপাটিকা বা তোমার ত্রিপদী যে কপাটিকা, এই কাজটা কি? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে যেহেতু থাকে, তাহলে এ কি করবে না, রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে তোমার ডান অলিন্দে ব্লাডটা ব্যাক ফ্লো হতে দিবে না। তাহলে এর কাজটা হলো এইটা, সেম কাজ এরই। এ হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা ব্যাক ফ্লো হতে দিবে না।
তাহলে এখান থেকে বুঝতে পারার কথা যে ডান নিলয় থেকে রক্ত ডান অলিন্দে ফিরে যেতে দেয় না। তারপর কি বলছে বাম নিলয়, এখানে তো আসবেই না ট্রাইকাসপিড, ফুসফুস থেকে ডান নিলয় রক্ত আসতে যায় না, আসলে এগুলো কোনোটাই হবে না। দেখো অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি, ডান নিলয় রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত ডান অলিন্দে ফিরে যেতে দিবে না, এখানে ফিরে আসতে মানে ব্যাক ফ্লো করার অনুমতি দিবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা। পরেরটা দেখো, নিচের কোনটি সঠিক নয়? ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে যায়। আমাদের বডিতে যতগুলা ধমনী আছে সবগুলা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে এক্সেপ্ট পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী উল্টা, আমরা জানি ধমনীরা সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর শিরাগুলা সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, বাট পালমোনারি ধমনীর ক্ষেত্রে এটা ব্যতিক্রম। পালমোনারি ধমনীটাই কি করে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে কোথায় যাবে? লাংসে যাবে। আর তোমার পালমোনারি শিরাটা আবার কি করবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত লাংস থেকে আবার হার্টে নিয়ে আসবে। তাহলে এটা একটু মনে রাখো, এটাই শুধু ব্যতিক্রম। তাহলে নিচের কোনটি সঠিক? ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনীতে যায়, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, হ্যাঁ এটাই তো ঠিক আছে। পরে এগুলো দেখি আমরা পরে কি ভুল আছে। বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীতে যায়, বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, কোনটি সঠিক নয়? তাহলে তো সবগুলাই মনে সঠিক হবে। দেখি, তাহলে এটা সঠিক, এটাও ঠিক আছে। তাহলে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয়ে ডান নিলয়ে আসে, হ্যাঁ এটাও তো ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দুটি ভেনা কাবা দিয়ে ডান অলিন্দে আসে। আচ্ছা ভুল কোনটা আছে দেখো তো, নিচের কোনটি সঠিক নয়? বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ধমনীতে যায়, মহাধমনীতে, হ্যাঁ এটা তো ঠিকই আছে। তারপরে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয়ে ডান নিলয়ে আসে, এইটা ভুল আছে। দেখো ডান নিলয়ে আসবে, ডান নিলয় থেকে তো গেছে, ডান নিলয় থেকে ফুসফুসে গেছে না, পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে কোথায়? বাম অলিন্দে আসবে, তারপর বাম নিলয়, তারপরে যাবে তোমার হচ্ছে ধমনীতে। তাহলে এইটা কিন্তু তোমার এইখানকার অনুযায়ী সঠিক নয়, তার মানে অ্যান্সারটা হচ্ছে এইটাই। তারপরে দেখো, যদি প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয় তবে কার্ডিয়াক চক্রের সময়কাল কত? মিনিট কোন সমান কত? 60 সেকেন্ড, 60 সেকেন্ড ডিভাইডেড প্রতি মিনিটে গড়ে কত? 75। তাহলে 60 সেকেন্ড ডিভাইডেড 75 করলে কত আসে? 0.8 সেকেন্ড মনে হয়, 0.8 সেকেন্ড, তো আজমল স্যারের বই থেকে দেওয়া আছে 0.8 সেকেন্ড কার্ডিয়াক চক্রের স্থায়িত্বকাল। দেখো তারপরে দেখো বলছে কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ভালো জানা যায়? সবাই এক লাইনে দাগায় দাও কি? ইসিজি। এই যে অপশনের শুরুতে দিয়ে রাখছে, দেখো তাহলে এটা করা যাবে না, তোমার একটু জানতে হবে। ইসিজি কে বলা হয় হার্টের প্রাথমিক রোগ নির্ণয় পরীক্ষা। ইসিজিতে কি করা হয়? তোমার হার্টের আশেপাশে কতগুলা ইলেকট্রোড লাগাই দেওয়া হয় এবং এগুলোর মাধ্যমে তোমার হার্টের যে ছন্দময়তা, যে তোমার হার্টটা কি ছন্দ অনুযায়ী ইলেকট্রিক অ্যাক্টিভিটি আছে কিনা, এটা পরীক্ষা করা হয়। তাহলে এটা হচ্ছে হার্টের প্রাথমিক রোগ নির্ণয় পরীক্ষা। তুমি যদি হার্টের রোগ নিয়ে যে কোনো কার্ডিওলজিস্টের কাছে যাও, তোমাকে প্রথম যে পরীক্ষা দিবে সেটা হলো ইসিজি। তাহলে এটা কিন্তু তোমার কর্মক্ষমতা ভালো আছে কিনা এটা জানার পরীক্ষা না, এটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় প্রক্রিয়া ইসিজি। আর কর্মক্ষমতা দেখার জন্য যেটা করা হয়, তোমাকে পরিশ্রম করতে লাগাই দেয়, অনেক সময় ট্রেডমিলে দৌড়াইতে দেয়, বা অনেক সময় পরিশ্রম অবস্থায় বা এক্সারসাইজ অবস্থায় যে টেস্ট করা হয় সেটা হচ্ছে ইটিটি। এই যে ইটিটি বিভিন্ন প্লেয়ারদের এটা করা হয় দেখবা। তো এই ইটিটির মাধ্যমে তোমার হচ্ছে নর্মাল অবস্থায় হার্ট তো নর্মাল থাকতে পারে, হার্টটাকে ধরো তুমি পরিশ্রম অবস্থায় তোমার হার্টটা কেমন পারফরমেন্স দেয় সেটা করা হয় ইটিটি টেস্টের মাধ্যমে। আর এইটার মাধ্যমে কিন্তু তোমার হার্টের কর্মদক্ষতা বা কর্মক্ষমতাটা কিন্তু জানা যাবে। তাহলে যদি বলা হয় হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় প্রক্রিয়া কোনটি, বা তোমার হচ্ছে ধরো আচ্ছা প্রাথমিক বা তোমার হচ্ছে ইলেকট্রিক বা ছন্দময়তা দেখার প্রক্রিয়া কোনটি, তখন তোমরা দেখাবা হচ্ছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফি। যদি বলে কর্মদক্ষতা নির্ণয় পদ্ধতি কোনটি, তখন কিন্তু ভাই ইসিজি হবে না, এটা হবে ইটিটি। সো আগে ইসিজি দেখে লাগাই দিও না, তাহলে ইসিজিটা কিন্তু অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে ইটিটি। আর বাকি অপশনগুলো তো দেখারই দরকার নেই আমার মনে হয়। পরে দেখো বলো অস্থির অ্যানজাইনা কখন ত্বরান্বিত হয়? আচ্ছা অ্যানজাইনা কি? অ্যানজাইনাটা হচ্ছে আমাদের যে হার্ট পাম্প করতেছে, আগে আমি বলছিলাম আমাদের হার্টের কোন লেয়ারের কারণে আমাদের হার্টটা পাম্প করে? মায়োকার্ডিয়ামের কারণে। এবং এই মায়োকার্ডিয়ামে কি করতে হয়? ব্লাড সাপ্লাই দিতে হয় না? এই মায়োকার্ডিয়ামে ব্লাড সাপ্লাই দেয় কে? করোনারি ধমনী। কোনো কারণে করোনারি ধমনীতে ধরো প্লাগ সৃষ্টি হয়ে গেছে, তোমার হার্ট কি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাবে না, তখন তোমার বুকে ব্যথা হবে, তখন এই কন্ডিশনটাকে বলা হয় অ্যানজাইনা। অর্থাৎ অ্যানজাইনা মানে হচ্ছে বুকে ব্যথা। তো ধরো এই করোনারি ধমনী, এটা হলো করোনারি ধমনী, এই করোনারি ধমনীর ভিতরে প্লাগ জমছে, ফ্যাট জমতে এটাকে বন্ধ করে দিচ্ছে। একবারে তো এত বড় ফ্যাট ওখানে জমে যাবে না, একবারে এত বড় ফ্যাট জমে যাবে না, এটা কিন্তু আস্তে আস্তে হয়। তো এরকম জমতে ধরো তোমার ফ্যাটটা জমে এরকম দেখো অলমোস্ট ব্লক করে দিছে, 90 থেকে 99% ব্লক করে দিছে, তখন কি তোমার মায়োকার্ডিয়াম পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ ব্লাড পাবে? তখন যে অ্যানজাইনাটা হবে এটাকে বলা হয় অস্থির অ্যানজাইনা। অস্থির অ্যানজাইনা,
অর্থাৎ যখন করোনারি ধমনীর লুমেনে 90 থেকে 99% প্লাক জমে গেছে, তোমার হার্ট প্রায় একেবারেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না, তখন যে অ্যানজাইনাটা হয় এটা বলা হয় অস্থির অ্যানজাইনা। এটা আজমল স্যারের বই থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে। তাহলে এটা একটু দেখো। পরেরটা দেখো, বলছে কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? আচ্ছা, পেসমেকারে কি কি থাকে এটা আমাদের একটু জানতে হবে। পেসমেকার থাকে একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। অনেক সময় কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি অপশনে দেয়, ভাই লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি সেম, কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, তাহলে ওই প্রসঙ্গে আমি আর না যাই। তাহলে লিথিয়াম ব্যাটারি, নট লিথিয়াম আয়ন ব্যাটারি। তারপরে থাকবে একটা কম্পিউটারাইজ জেনারেটর, কম্পিউটারাইজ জেনারেটর। একটা কম্পিউটারের জেনারেটর, আর একটা থাকবে সেন্সর যুক্ত কতগুলা তার, সেন্সর যুক্ত তার, এবং এই সেন্সর যুক্ত তারগুলোকে বলা হয় ইলেকট্রোড, ইলেকট্রোড, ইলেকট্রোড। তাহলে পেসমেকারে মেইনলি তিনটা জিনিস থাকবে, তাহলে এটা একটু মনে রাখবা, কি একটা লিথিয়াম ব্যাটারি, একটা কম্পিউটারাইজ জেনারেটর, আর একটা হচ্ছে শীর্ষে সেন্সর যুক্ত কতগুলো তার, যাদেরকে বলা হয় ইলেকট্রোড। তাহলে এখান থেকে দেখো ব্যাটারি কিসের তৈরি বলো? লিথিয়ামের তৈরি, কিন্তু নট লিথিয়াম আয়ন, লিথিয়াম ব্যাটারি, নট লিথিয়াম আয়ন ব্যাটারি। পরে কোশ্চেনে যাই আমরা, দেখো বলছে করোনারি ধমনী কোথায় না রে ভাই, কোথায়? এটা একটু সমস্যা আছে কিন্তু, কোন এলাকার লোকাল ভাষায় কোথায় বলা হয়, কোন একটা এলাকা আমি শুনছিলাম যে তুমি কোথায় থাকো, তো এরকম ভাবে কিন্তু তারা বলে, তো এটা কোথায় না কিন্তু কোথায় হবে। তাহলে করোনারি ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? কিছু নাই বললাম, হার্টে রক্ত সরবরাহ করে। হার্টের কোন লেয়ারে? মায়োকার্ডিয়ামে। তাহলে করোনারি ধমনী কি কি অপশন দিছে দেখো, মাথায় রক্ত সংবহন করে, কোন দিক দিয়ে মিলে এটা? তারপর জননাঙ্গে, এরে বাবা, করোনারি ধমনীতে জননাঙ্গে হার্ট সাপ্লাই, মানে ব্লাড সাপ্লাই দিচ্ছ, অনেকটা হাস্যকর। যকৃতে তো নাই, তাহলে এটা হচ্ছে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে ব্লাড সাপ্লাই করে করোনারি ধমনী। আর এটা ব্লক হয়ে গেলে কি হয়? 90 থেকে 90% ব্লক হলে অস্থির অ্যানজাইনা হয়। পরে দেখো স্ট্রোকের চিকিৎসা কোনটি? আচ্ছা, এটা একটু তোমাদের ডাক্তার রিলেটেড কোশ্চেন করছে, স্ট্রোকের চিকিৎসা কি? তো পেসমেকার, পেসমেকার কোন ক্ষেত্রে? যখন হার্টের ইলেকট্রিক অ্যাক্টিভিটি থাকে না, ওই ক্ষেত্রে আমরা ইউজ করি। করোনারি বাইপাস সার্জারি, যখন করোনারি ধমনীতে প্লাক সৃষ্টি হয়, এটা মেইনলি হবে কি জানো? এটা এনজিওপ্লাস্টি না রে ভাই, এনজিওপ্লাস্টি হবে, পেন্টিং মিস্টেক একটু, এনজিওপ্লাস্টি। তাহলে এগুলো কোনোটাই নয়। কেন? তোমার স্ট্রোক হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর স্ট্রোক হলে কি হয়? যদি স্ট্রোক হয়ে, বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে যায়, আর প্যারালাইসিস হলে তোমার ফিজিওথেরাপি নিতে হয়। তো এখান থেকে তোমার হচ্ছে কোনোটাই অ্যান্সার হবে না, অর্থাৎ কোনোটিই নয়, এটা হবে অ্যান্সার। তো অ্যান্সারটা সঠিকভাবে দেখো। পরে দেখো কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? ভাই এটা আর বলবো না। যান্ত্রিক পেসমেকারে কোনটি নাই? কিছুক্ষণ আগে বললাম যে পেসমেকারে কি কি থাকে। লিথিয়াম ব্যাটারি এটা আছে, জেনারেটর, হ্যাঁ কম্পিউটারের জেনারেটর এটা আছে, সেন্সর যুক্ত তার, ইলেকট্রোড এটাও বলছি, আইপিএস কি বলছিলাম। তাহলে কোনটি নাই যেহেতু বলছে, তাহলে এই সবগুলাই আছে, এগুলা সবগুলাই আছে। অ্যান্সার হবে আমার কোনটা? আমার আইপিএস নাই। মানুষের বাড়িতে আইপিএস থাকে না, পেসমেকারে আইপিএস লাগাচ্ছে, তাহলে এটা কিন্তু বলো কোনটা হবে? আইপিএস থাকে না, তাহলে আমাদের পেসমেকারে কিন্তু কোনো আইপিএস থাকবে না। তারপর হৃদস্পন্দন মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটা এখন পড়াবো না, এটা হচ্ছে সমন্বয় চ্যাপ্টার, জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো পেসমেকারকে তোমার হচ্ছে হৃদপিণ্ডের ছন্দ নিয়ন্ত্রণ করে তোমার হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা দ্বারা তোমার হৃদপিণ্ডের ছন্দময়তা তোমার নিয়ন্ত্রিত হয়। তারপর বলছে মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়? তো আমরা তো কৃত্রিম পেসমেকার লাগাইলাম, আরেকটা পেসমেকার যেটা প্রাকৃতিক ভাবে আমাদের বলা হয়, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা হার্ট, মনে করো এটা হচ্ছে একটা হার্ট। তো এই রাইট অ্যাট্রিয়ামে যেখানে ধরো এরকম সুপেরিয়র ভেনা কাভা উন্মুক্ত হয়েছে, এরকম একটা জায়গায় একটা নোড থাকে, যাকে বলা হয় সাইনোঅ্যাট্রিয়াল নোড, এসএ নোড। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে হার্টের যত ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটিগুলো এখান থেকে শুরু হয়, ইলেকট্রিক যে সিগন্যাল। এই জন্য এই সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলা হয় হার্টের পেসমেকার। তাহলে কি হবে বলো? সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোডকে বলা হয় হার্টের পেসমেকার। পরের কোশ্চেনটা দেখো, সাইনোঅ্যাট্রিয়াল নোড হৃৎপিণ্ডের কোথায় থাকে? কোথায় অবস্থিত? আবার কোথায় লিখছে নাকি? কোথায় অবস্থিত? তো আগের চিত্রটা দেখলি তো বাবা, দেখো এই যে এটা কোথায় দিছি? রাইট অ্যাট্রিয়ামে, রাইট অ্যাট্রিয়ামে দিছি না? ওখানে কোথায় আছে? ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে। তাহলে এটা হবে অ্যান্সার, কোথায় থাকে? ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে বা ডান ওলিন্দের প্রাচীরে। পরে কি? তো দেখো আমরা অলরেডি জানি যে একটা সুস্থ স্বাভাবিক মানুষের হার্ট গড়ে 75 বার বিট দেয়, সেখানে আমরা হচ্ছে কার্ডিয়াক চক্রের সময়কাল আমরা আগে পড়ে আসছি, একটু ফাস্ট যাচ্ছে আমি, দেখো 0.8 সেকেন্ড। তো আমরা এটাকে কার্ডিয়াক চক্রের বিভিন্ন দশায় কোনটাতে কত সময় ব্যয় হয় সেই অনুযায়ী আমরা এটাকে একটু ভাগ করার চেষ্টা করি। দেখো মনে করো এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে হার্ট, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। তো ধরো যখন অ্যাট্রিয়ামে ডায়াস্টোল হবে, ডায়াস্টোল মানে কি? প্রসারিত হওয়া।
যখন অ্যাট্রিয়ামে ডায়াস্টল হবে কি হবে, পুরো বডি থেকে উপরের অংশ থেকে সুপিরিয়র ভেনা কাভা এবং নিচের অংশ থেকে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কিন্তু পুরো বডি থেকে ব্লাডটা তোমার অ্যাট্রিয়ামে চলে আসবে। তাহলে এখানে কিন্তু ম্যাক্সিমাম একটা টাইম ব্যয় হবে। তাহলে আমরা 0.8 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম যে সময়টা, এটা হচ্ছে আমরা অ্যাট্রিয়ামের ডায়াস্টলের জন্য 0.7 সেকেন্ড সময় কিন্তু এই অ্যাট্রিয়ামের ডায়াস্টলে ব্যয় হবে। আর অ্যাট্রিয়ামে যখন সিস্টল হবে তখন কি হবে, জাস্ট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যাবে। তো এখানে কি খুব বেশি সময়ের দরকার আছে? খুব বেশি সময়ের দরকার নাই, তখন 0.1 সেকেন্ড সময় ব্যয় হবে। তো অ্যাট্রিয়ামে ডায়াস্টল গেল, অ্যাট্রিয়ামে সিস্টল, এটা মনে থাকবে না? অ্যাট্রিয়ামে ডায়াস্টল হলে পুরো বডি থেকে ব্লাড অ্যাট্রিয়ামে আসবে, এজন্য ম্যাক্সিমাম সময় বা বেশি সময় লাগবে 0.7 সেকেন্ড। এবং অ্যাট্রিয়ামে সিস্টল হইলে জাস্ট অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ব্লাড যাবে, এই জন্য আমাদের হচ্ছে 0.1 সেকেন্ড। তারপর দেখো ভেন্ট্রিকলে ডায়াস্টল, ভেন্ট্রিকলে সিস্টল, এটা একটু মনে রাখো। ভেন্ট্রিকলে ডায়াস্টলে কত সময়? 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। আর ভেন্ট্রিকলে সিস্টলে হচ্ছে 0.3 সেকেন্ড। তাহলে এটা একটু মনে রাখো। বেশিরভাগ সময় এই যে এইটা আসে অ্যাট্রিয়ামে ডায়াস্টল এবং অ্যাট্রিয়ামে সিস্টল। আর ভেন্ট্রিকলে ডায়াস্টল, ভেন্ট্রিকলে সিস্টল, ভেন্ট্রিকলে ডায়াস্টল হচ্ছে 0.5 সেকেন্ড, ভেন্ট্রিকলে সিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড। তো তাহলে এখান থেকে কোনটা হবে বলো? বলছে ভেন্ট্রিকলে সিস্টল, ডায়াস্টল। ভেন্ট্রিকলে সিস্টল মানে হচ্ছে 0.3 আর ডায়াস্টল মানে হচ্ছে 0.5। 0.3 0.5 কোথায় আছে দেখো তো, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা পরের কোশ্চেনটাতে যাই, দেখো একটু। বলছে মানব হৃৎপিণ্ডের কোন স্থানে সাইনোঅ্যাট্রিয়াল নোড থাকে? এটা অলরেডি বলছি, কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামে। এবং রাইট অ্যাট্রিয়ামে কোথায়? যেখানে ধরো এই যে এটা রাইট অ্যাট্রিয়াম না, এটা রাইট অ্যাট্রিয়াম, এটা বলছি তাও আরেকবার বলি, দেখো বারবার রিপিটেড কোশ্চেন আসতেছে। তো এইখানে ধরো সুপিরিয়র ভেনা কাভা উন্মুক্ত হয়েছে এইরকম জায়গায়, রাইট অ্যাট্রিয়ামের প্রাচীর যেখানে সুপিরিয়র ভেনা কাভাটা উন্মুক্ত হয়েছে, এইখানে তোমার থাকে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। তো এটা কোথায় হবে? রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ। দেখো ডান অলিন্দ হবে। পরে দেখো কোন বানানটি সঠিক। তাহলে স্ফিগমোম্যানোমিটার কি বলো দেখি? হৃৎপিণ্ডের সরি হচ্ছে ব্লাড প্রেশার মাপার যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার হচ্ছে ব্লাড প্রেশার মাপার যন্ত্র। আর বানানটা বই থেকে দেখে নিও, সঠিক বানান কোনটি? উচ্চারণ হবে স্ফিগমোম্যানোমিটার। এখানে কি কি দিছে দেখো, প্রথম যে কোশ্চেনটা দিছে এটা ম্যানোমিটার লিখছে, এটা স্ফিগ, এটা কি লিখছে? স্ফিগনোম্যানোমিটার, নট স্ফিগনোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার। এটা কি লিখছে? স্ফিগমোমিটার। স্ফিগমোমিটার হবে না, স্ফিগমোম্যানোমিটার। এটা কি লিখছে? স্ফিগমোম্যানোমিটার। আচ্ছা, এটার মধ্যে ডিফারেন্স কি দেখো তো একটু। SPYG ফিগ এমওমো সিগমো, ও এটা স্ফিগমো ন্যানোমিটার লিখছে ভাই। সিগমো ন্যানোমিটার কেমন হয়? তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এটা দেখো স্ফিগমো ম্যানোমিটার। তাহলে এটা তো ডাইরেক্ট বানান, এটা আবার কি বলবো? স্ফিগমো ম্যানোমিটার। এটা কি করে? রক্তচাপ পরিমাপের যন্ত্র। তারপরে দেখো এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা পরিবহনের ঢেউয়ে কত সেকেন্ড সময় লাগে? এটা হচ্ছে 0.15 সেকেন্ড। এটা ডিরেক্ট আজমল স্যারের বই থেকে দেওয়া হয়েছে। প্রথমে কি হয়, উদ্দীপনা পরিবহনের ইয়েটা প্রবাহ মনে আছে? সাইনোঅ্যাট্রিয়াল নোড, এসএ নোড, সেখান থেকে কোথায় যাবে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এভি নোড, এভি নোড। তারপর এখান থেকে কোথায় যাবে? বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ। তারপরে এখান থেকে হচ্ছে পারকিনজি ফাইবার, পারকিনজি তন্তু। এটা হচ্ছে তোমার হচ্ছে হৃৎপিণ্ডে যে সিগন্যাল পরিবহনের যে ধারা। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডল অফ হিজ, পারকিনজি তন্তু। আর এখানে সময় লাগে 0.15 সেকেন্ড। এটা একটু মনে রাখো। তারপরে দেখো পরের কোশ্চেনটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়? ভাই হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছো যে হৃৎপেশি একটা অনন্য বৈশিষ্ট্য হলো এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যাবে। তাহলে হৃৎপেশিতে পাওয়া যাবে ইন্টারক্যালেটেড ডিস্ক। তারপরে কোশ্চেন দেখো মানব দেহে কার্ডিয়াক চক্রের সময়কাল কত? অলরেডি বলে দিছি 0.8 সেকেন্ড। তারপরে দেখো রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? বলবো এটা, রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? তো এই কোশ্চেনই তো ভুল আছে, অপশনগুলো ভুল আছে। দেখো এটা হতে পারে লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে, তখন তাকে কি বলবা? এরিথ্রো, এই কোশ্চেনই ভুল আছে। তাহলে দেখো মোটামুটি আজকের ক্লাস আমাদের এখানে একটু অন করো করে আর বন্ধ করো, ওই লাস্টের এটা বাদ দিও, ওই কোশ্চেন ভুল আছে, ওটা হবে। আচ্ছা, তো দেখো মোটামুটি আমাদের ক্লাস শেষ। তো যারা মনোযোগ দিয়ে একটু ক্লাস করছো তাদের বলবো তোমাদের কিন্তু যখন অন্যান্য কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা দেখবা ম্যাক্সিমাম জিনিস 90% জিনিস কিন্তু অলরেডি আমরা সলভ করছি। আমরা কোশ্চেন যে কয়টা সলভ করছি কিন্তু এর আন্ডারে যে আরো কত কোশ্চেন আমরা সলভ করছি, এটা যখন কোশ্চেন তুমি ইন্ডিভিজুয়াল সলভ করতে যাবা তখন তোমরা বুঝতে পারবা। তো আমাদের রক্তের চ্যাপ্টার কিন্তু মোটামুটি শেষ। তারপরও যদি তোমাদের রক্ত নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো জিনিস বুঝতে অসুবিধা থাকে, তোমরা অবশ্যই গ্রুপে সেগুলো পোস্ট করবা বা গ্রুপে এ রিলেটেড কোশ্চেন করলে করতে পারো।
যে কোনো সময় আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য বা তোমাদের হেল্প করার জন্য। সো আমাদের মোটামুটি ব্লাড চ্যাপ্টারটা এখানেই শেষ। আমরা হচ্ছে এরপরে কোন চ্যাপ্টারে ক্লাস থাকবে এগুলো আমরা বলে দিব গ্রুপে, তোমরা আশা করি তথ্য পেয়ে যাবা। আর তোমরা চেষ্টা করবা তোমাদের বন্ধুদের তোমাদের হচ্ছে মেনশন দিতে বা ক্লাসগুলো করতে। সো আশা করি ক্লাসগুলো খুব আর কি উপকারী হবে তোমাদের জন্য। একসাথে এই যে কয়েকটা ভার্সিটি কোশ্চেন নিয়ে আমরা যে ঘাটাঘাটি করে এই রিলেটেড তথ্যগুলো একসাথে আমরা পড়তেছি না, এতে করে আমাদের জিনিসগুলো মনে থাকবে এবং আমাদের ডিপলি বেসিকটা ক্লিয়ার হবে। এটাই কিন্তু অ্যাডমিশনের জন্য দরকার। অ্যাডমিশনের জন্য তোমার কোশ্চেনগুলো এইভাবে সলভ করা দরকার। ডিরেক্ট কোশ্চেন পড়লা, অপশন পড়লা, এইভাবে কিন্তু তুমি আর কি এটা মনে রাখতে পারবে না খুব বেশি সময় পর্যন্ত বা কনফিউজ হবে। সো এইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করব। সো আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করি। সো নেক্সট টাইম দেখা হবে আবার। কোন ক্লাস হবে সেটা আমাদের আর কি গ্রুপে বা পেজে জানাই দেওয়া হবে। সো সবাই ভালো থাকো, আজকে এখানেই রাখি।